আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছি। আজকে আমরা সবাই জানি যে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কিছুদিন পরে যে পরীক্ষাটা হতে যাচ্ছে, সেই পরীক্ষায় আমরা জানি ইংলিশ এর জন্য কিন্তু অনেক বড় একটা মার্ক রয়েছে। তো সেই মার্কটা কিভাবে আমরা ক্র্যাক করতে পারবো, সেজন্যই কিন্তু আমরা মেসন থেকে তোমাদেরকে একটা ফ্রি ক্লাস দিচ্ছি। এই ক্লাসটাতে তোমরা অনেক কিছুই নতুন হয়তোবা দেখবে। কেননা প্রিভিয়াস যেগুলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছ, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল, এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটু কিছুটা ভিন্নতা থাকবে। তো আমি হচ্ছে মোহাম্মদ সেলিম রেজা সত্য, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তোমাদের আজকে ইংলিশ ক্লাসটা আমি নিব, এবং এই ইংলিশ প্রথমে শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই। সেটা হচ্ছে, দেখো তোমাদের পরীক্ষা কিন্তু আর আমি যদি ভুল করে না থাকি তাহলে 2-3 দিনের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তো এর পরবর্তীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ বা যারা পরীক্ষা দিবা, তাদের জন্য এই ক্লাসে আমি অনেকগুলো গাইডলাইন দিয়ে দিব। সেগুলো তোমরা জাস্ট ফলো আপ করার চেষ্টা করবে, ইনশাল্লাহ ভালো একটা আউটপুট আসবে আশা করতেছি। তো তোমরা এই যে ক্লাসটা করতেছো, ক্লাসের কিছু ক্রাইটেরিয়া থাকবে যাতে করে তুমি হাইয়েস্ট অ্যামাউন্ট তোমরা হচ্ছে কমন পেতে পারো তোমাদের পরীক্ষার হলে গিয়ে। তো সেটার জন্য শুধুমাত্র এই ক্লাস নির্ভর থাকলে হবে না। এই ক্লাসে আমরা হাইলি ফ্রিকুয়েন্ট যেসব কোশ্চেন আসে, মানে অনেক বেশিবার এসেছে, সেই কোশ্চেনগুলো হাজী দানেশের ক্ষেত্রে মেইনলি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সেই কোশ্চেনগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। এবং সেখানে যেসব ইনস অ্যান্ড আউট রয়েছে, যেসব রুলস রয়েছে, সেই রুলসগুলো আমরা তোমাদেরকে একটু ধরায় দেওয়ার চেষ্টা করবো। এবং এর পাশাপাশি এই রুলগুলো থেকে কিভাবে আর একটু ব্রড সেন্সে অন্য জিনিস আসতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু তোমাদেরকে বলে দিব। এর পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু তার আগে বলে দিব। দেখো, আমাদের ইংলিশ পড়ার ক্ষেত্রে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলতেছি, ইংলিশ পড়ার ক্ষেত্রে উই হ্যাভ আ গোল। এই গোলের মধ্যে আমরা দুইটা পোর্শন নিয়ে কথা বলি সব সময়, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড হচ্ছে ভোকাবুলারি। তো হাজী দানেশ বিশ্ববিদ্যালয় কিংবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রম কিছুই হবে না। তো দেখো, আমরা গ্রামাটিক্যাল পোর্শনের কথা যদি বলি, একটু মন দেওয়ার চেষ্টা করি। গ্রামাটিক্যাল পোর্শন, এই পোর্শনটা থেকে, এটা হচ্ছে এই মার্কটা জাস্ট এটা একটু ভুলে যাও, এটা অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল, কিন্তু টপিকগুলো তোমাদের এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই এবং এই টপিক সব বিশ্ববিদ্যালয়গুলোতেই কিন্তু এই টপিকগুলো দিয়েই ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? তো হাজী দানেশের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখব। আমরা জানি আমাদের ইংলিশে কত মার্ক আছে বলো তো? 25 মার্ক। এই 25 মার্কের মধ্যে আমাদের গ্রামার কতটুকু ইম্পর্টেন্ট এবং আমাদের ভোকাবুলারি কতটুকু ইম্পর্টেন্ট, এই জিনিসটা জেনে তারপরে কিন্তু আমাদের যুদ্ধে নামতে হবে, তাই না? তাহলে দেখো, ভোকাবুলারি পোর্শন, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট গ্রামারের থেকে ভোকাবুলারি পোর্শনটা বেশি ইম্পর্টেন্ট হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। তাহলে তোমরা এখন বলতে পারো যে ভাইয়া, আমরা এগুলা কেন দেখতেছি? ফার্স্ট অফ অল, আমরা কোনো জিনিস শুরু করার আগে বা যেই জিনিসটা আমরা জানি না, পারি না, আমরা যুদ্ধে নামতেছি, তখন কিন্তু আমাদেরকে বুঝতে হয় বা জানতে হয়, অ্যানালাইসিস করতে হয় আমাদের শত্রুপক্ষ সে আসলে কেমন। তো এই জিনিসটা বোঝার জন্য বা অ্যানালাইসিস করার জন্য আমরা একটা স্লাইডের মধ্যে প্রথমে জেনে নিব বা দেখে নিব যে কোন টপিকগুলোকে আমাকে মানে বেশি ফোকাস করতে হবে, কোন টপিকগুলো আমার বাদ দিলেও কোনো সমস্যা হবে না। সেই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমরা এই স্লাইডটা দেখাবো। তাহলে দেখো, আমরা মেইনলি ভোকাবুলারি পোর্শনটা আমাদের হাজী দানেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, মেইনলি এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এই যে দেখো ট্রান্সলেশন অ্যান্ড স্পেলিং। কি বলেছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশন, স্পেলিং অ্যান্ড সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এই যে কয়েকটা টপিক বলেছি, দেখো বাকিগুলো তুমি যদি নাও পড়ো, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড গ্রুপ ভার্বস, এগুলো যদি নাও পড়ো, তারপরেও একটু কিন্তু সুবিধা পাবা। আর যদি এই পুরা টপিকটা, এই সবগুলো টপিকে পড়ে ফেলতে পারো, কেননা তোমাদের গ্রামার বই দেখবা অনেক টপিক আছে, সেখান থেকে অনেক শর্ট করা এটা কিন্তু। সেই শর্টেন জিনিসটা তোমাদেরকে আমি আরও বেশি শর্ট করে দিচ্ছি, যে প্রেপোজিশন পড়বা, আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়বা, ট্রান্সলেশন পড়বা, স্পেলিং পড়বা। এই কয়টা টপিকে তুমি যদি বস হয়ে যেতে পারো, তাহলে ইজিলি তুমি কিন্তু ভালো অ্যামাউন্ট ক্যারি করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি একটু গুরুত্বের বিচারে, তাহলে এটা 5 স্টার। এটা আমাদের 5 স্টার, মানে এখান থেকে কোশ্চেন আসবে না এমন হবে না, ঠিক আছে? এরপরে ট্রান্সলেশন থেকে অবশ্যই কোশ্চেন আসবে, একটা কোশ্চেন হলেও আসবে, ঠিক আছে? ইনশাল্লাহ একটা কোশ্চেন হলেও আসবে। স্পেলিং থেকে আসতেও পারে, নাও আসতে পারে। তাহলে যেগুলো আসতেও পারে, না আসতে পারে, সেটাকে আমি 3 স্টার দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা,
এবার আসি আমরা একটু, দেখো গ্রামাটিক্যাল পোর্শনের কথা যদি বলি, আমি বলেছি দেখো এখানে অনেকগুলো টপিক দেখতে পাচ্ছি, গ্রামার বইয়ে আরও অনেক টপিক রয়েছে, তার মধ্যে থেকে আমরা এখানে সিলেক্টেড কিছু টপিক এনেছি। তো সেই টপিকগুলোর মধ্যে আরও সংক্ষেপে তোমার হাজী দানেশ বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি বলি, সেগুলোর মধ্যে আসবে অবশ্যই টেন্স আসবে। বলো তো কি আসবে? টেন্স আসবে। কিন্তু এই টেন্সের অ্যামাউন্টটা বা এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসার সম্ভাবনা 3 স্টার দিয়ে বোঝাচ্ছি, তার মানে আসতেও পারে নাও আসতে পারে। ওকে, আচ্ছা। ভয়েস চেঞ্জ থেকেও একই রকমভাবে 3 স্টার আসতেও পারে নাও আসতে পারে। এরপর আসো রাইট ফর্ম অফ ভার্ব আসতেও পারে নাও আসতে পারে, 3 স্টার। এরপর আসো আর্টিকেল, আসবেই বা আসার সম্ভাবনা খুবই বেশি, আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আসো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। এটা শিওর যে একটা না একটা কোশ্চেন থাকবে, একাধিকও থাকতে পারে। ওকে, এরপরে আসো আমরা যদি বলি এখানে আসলে কারেকশন হবে, ঠিক আছে? কারেকশন অফ সেন্টেন্স ইজ নাথিং বাট, এই যে সবগুলা জিনিস যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে কারেকশন অফ সেন্টেন্স তোমার আলাদা করে কিছুই পড়তে হবে না, কারণ এই জিনিসগুলো রিলেটেড কিছু ভুল থাকে এই কারেকশন অফ সেন্টেন্স রিলেটেড কোশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো কন্ডিশনাল সেন্টেন্স, ইটস অলসো ইম্পর্টেন্ট ফর HSTU। ওকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের ব্যাটল ফিল্ডটা সম্বন্ধে ধারণা পেয়ে গিয়েছি যে আমাদের কতটুকু কষ্ট করতে হবে, কোন টপিকে আমাদেরকে বস হতে হবে, ঠিক আছে? সো নাও আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এই যে সো মেনি টপিকস, এই টপিকসগুলা আসলে কোনোভাবেই একদিনের ক্লাসে পড়ে বোঝানো সম্ভব না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমরা যারা মনে করো যে এখন ইংলিশ অলরেডি পড়ে ফেলেছো বা অনেকটা দুর্বল, কনফিডেন্স পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদের হেল্পের জন্য আমরা এই শেষ সময়ে ক্লাসটা দিচ্ছি। এখানে কিছু কোশ্চেন ওরিয়েন্টেড থাকবে, মানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, এগুলো আমরা সলভ করব এবং এই সলভ করতে করতে আমরা তোমাদেরকে বলে দেব যে এই কোশ্চেনটা অন্য কিভাবে আসতে পারে, ঠিক আছে? ওকে, এতটুকুই আমরা এখন করতে পারবো। এর আগে থেকে যদি অন্য কিছু করতে পারতাম সেটা আমরা অবশ্যই চেষ্টা করেছি, আমাদের ব্যাচে যারা রয়েছে তাদের জন্য তো আমরা চেষ্টা করেছি। তাহলে আসো এরপরে দেখি, দেখো মেইনলি এই যে আমাকে তো পরিচয় তো হয়তো বা আমাকে অনেকেই চেনো, যারা চেনো না তাদের জন্য তো পরিচয় দিয়েছি। দেখো এই যে আমরা এখন প্রথম একটা কোশ্চেন দেখব। আমরা জানি যে তোমরা নিশ্চয়ই ক্লাসটা হচ্ছে রেকর্ডেড দেখবা, তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা দরকার হলে স্পিডটা একটু বাড়াই দিয়ে ভালো মতো তোমরা যদি মানে জাস্ট শুনলেই হবে, ঠিক আছে? জাস্ট একবার মাথায় নিয়ে তারপরে পরীক্ষা হলে যেও। তাহলে দেখো এখানে হচ্ছে ডু ইউ গেট, দেখো এই জায়গাটা, এই যে পুরা যে আমরা শূন্যস্থানটা দেখতে পাচ্ছি, ব্ল্যাঙ্কটা যেটা দেখতে পাচ্ছি, এই ব্ল্যাঙ্কটা আসলে একটা গ্রুপ ভার্ব। এটা কি বলো তো? গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। কি বলো? ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটু আগে আমি কিন্তু বলেছি, দেখো প্রথম কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনটাই কিন্তু আমাদের ভোকাবুলারি ওরিয়েন্টেড, ঠিক আছে? ভোকাবুলারি ওরিয়েন্টেড। দেখো এই যে ডু ইউ গেট, এই দেখো গেট ওয়েল, এখানে হবে অন, এখানে হবে হচ্ছে দেখো উইথ, এটার এই পুরাটা মিলে একটা ফ্রেজ, পুরাটা মিলে কি বলো? ফ্রেজ। গেট অন ওয়েল উইথ, গেট অন ওয়েল উইথ। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে মিলেমিশে চলা। এটার মানে কি বলো তো? মিলেমিশে চলা, ঠিক আছে? তাহলে দেখো ডু ইউ গেট অন ওয়েল উইথ ইউর সিস্টার, তাহলে অ্যান্সার কোনটা হবে? অন উইথ, বি হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, দেখো ডোন্ট মেক সো মাচ নয়েজ, এই যে এই ধরনের কথা যখন দেখতে পাবা, ঠিক আছে? ডোন্ট মেক সো মাচ নয়েজ, বা কোনো কিছু যদি তোমাকে আদেশ করা হচ্ছে বা নিষেধ করা হচ্ছে, এই টাইপের সেন্টেন্স দেখার পরে যদি আরেকটা সেন্টেন্স পাও, তাহলে ওই সেন্টেন্সটা মনে রাখবা কন্টিনিউয়াসে হয়। কিসে হয়? কন্টিনিউয়াস। সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, সেটা হতে পারে ফিউচার কন্টিনিউয়াস, বাট কন্টিনিউয়াস হবে এটা শিওর, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে ডোন্ট মেক সো মাচ নয়েজ, এটা একটা নিষেধ, এটা একটা কি বলো? নিষেধ। এবং এর পরের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যেই সেন্টেন্সটা থাকবে সেটাকে বলেছি আমরা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? এখানে কোথায় আমরা কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি বলো তো? এটা তো কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হওয়া। কি হওয়া? ভার্বের সাথে
আইএনজি হওয়া। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেখানে কি হবে, সেখানে হচ্ছে বি ভার্ব বসবে। কি বসবে বলো তো, বি ভার্ব। কোনগুলো বসে বলো তো, বি ভার্বের প্রেজেন্টের ক্ষেত্রে কোনটা বসবে, অ্যাম ইজ আর। আর যদি পাস্টের বি ভার্ব বসে তাহলে কোনটা বসবে, ওয়াজ ওয়্যার। এগুলো আমরা জানি। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি হবে কিসের ক্ষেত্রে, যখন আমাদেরকে কোনো কিছু নিষেধ করা হবে, এরপরে যদি কোনো সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটা আমরা কন্টিনিউয়াসে দিব। ঠিক আছে, তাহলে এখানে হবে দেখো শিবলি। শিবলি এত কিছু আমি পড়ার আমার দরকার নেই। সবসময় মনে রাখবা, ইংলিশে হাজী দানেশ হোক কিংবা তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় হোক কিংবা যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, ইংলিশের ক্ষেত্রে বড় বড় কোশ্চেন দেয়। কি দেয়, বড় বড় কোশ্চেন দেয়। কিন্তু তোমার ওই বড় কোশ্চেন দেখার কোনো দরকার নেই, তোমার জাস্ট জিস্ট পয়েন্টটা দরকার। মানে এই যে যখনই তুমি এই জিনিসটা দেখেছো, তোমার মাথায় এসে গেছে যে তোমাকে কন্টিনিউয়াস দিতে হবে, এখানে তুমি কন্টিনিউয়াসটা জাস্ট ফর্ম করে ফেলতে পারলেই হচ্ছে। এই বাকিগুলো তোমার পড়ারও দরকার নাই, মিনিংয়েরও দরকার নাই, মিনিংয়েরও দরকার নেই। তাহলে তুমি এখানে বলতে পারবা শিবলি ইজ ট্রাইং, বিকজ অন্য জায়গাগুলা কোনোটাই কন্টিনিউয়াস থাকবে না বা নাই, নাই বা থাকবে না। বুঝেছি? ওকে, আচ্ছা। এরপরে দেখো উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এক আমার সাথে সাথে একটু লিখে নাও। আমি যখনই যেটা বলবো, এই যে অ্যাসেট কথাটা আমি বলবো, বারবার একটা কথা ফ্রিকোয়েন্টলি শুনতে পাবা, সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট মিনস হোয়াট। এটা হচ্ছে আমার ক্লাসের ক্ষেত্রে মেইনলি আমি এই জিনিসটা বলি। কেন বলি, এমফাসাইজ করার জন্য, কোনো জিনিসে এমফাসাইজ করার জন্য যে এই জিনিসটা তোমার পরীক্ষা হলে তোমাকে আগায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন অন্যরা হিমশিম খাবে তখন কিন্তু তুমি যাতে পরীক্ষা হলে অন্যদের থেকে আগায় থাকতে পারো, এই যে অ্যাসেট টাইপ যেই রুলগুলো থাকবে এগুলো তোমাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা। অ্যাসেট কি এখানে, সেটা হচ্ছে এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট একটা রুল, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। ওকে, দেখো উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, ঠিক আছে। উড ইউ মাইন্ড অথবা শুধু মাইন্ড, কি বলো, উড ইউ মাইন্ড অথবা শুধু মাইন্ড, ঠিক আছে। আচ্ছা, উড ইউ মাইন্ড অথবা শুধু মাইন্ড যদি থাকে, শুধু মাইন্ড যদি থাকে, উড ইউ মাইন্ড অথবা শুধু মাইন্ড যদি থাকে, চোখ বন্ধ করে সব সময় মনে রাখবো এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, বুঝেছি? বুঝেছি নিশ্চয়। তাহলে দেখো এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, এরপরে কি আছে থাক, আমি দেখবো কোথায় আইএনজি আছে, সেটা আমার অ্যান্সার হবে। এখন দেখো এখানে কি আছে, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, দেখো তো এই জায়গাটাতে আমার ভার্ব যেটা বসবে সেটার সাথে আইএনজি হবে, তাহলে এখানে আইএনজি এটাতেও আছে এটাতেও আছে, তাহলে বাকি দুইটা যেটা সেটা আমার দেখা মাত্র কি হয়ে গেল, বাদ হয়ে গেল। ঠিক আছে, এভাবে করে আমরা অপশন বাদ দিতে পারি। তোমরা জানো অলরেডি, ইউ আর ওয়েল এক্সপিরিয়েন্সড, তোমরা ভালো মতো এক্সপিরিয়েন্স করেছো বিভিন্ন এক্সামগুলোতে যে কীভাবে আমরা অপশন বাদ দেওয়ার মাধ্যমে কিন্তু একটা অ্যান্সার অ্যাকুরেটলি না হলেও পার্শিয়ালি অ্যাকুরেট অ্যান্সার দিয়ে আসতে পারি। তাহলে দেখো এখানে হচ্ছে ড্রিঙ্ক তো হবে না, টু ড্রিঙ্কও হবে না, তাহলে আমরা হ্যাভিং টু ড্রিঙ্ক, হ্যাভিং টু ড্রিঙ্ক আর হ্যাভিং, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। দেখো হ্যাভিং টু ড্রিঙ্ক আ কাপ অফ কফি উইথ মি, দেখো এখানে হ্যাভিং হবে নাকি হ্যাভিং টু ড্রিঙ্ক হবে, তাই না? দুইটা আমাদের একটা কনফিউশন অ্যারাইজ করে গেল। দেখো হ্যাভিং টু ড্রিঙ্ক, এটা কিন্তু এই যে হ্যাভিং যেটা, এটা কিন্তু কোনো মেইন ভার্ব না, এটা কোনো কি না, মেইন ভার্ব না। আমাদের মেইনলি উড ইউ মাইন্ড, এই যে উড এর পরে এই যে উড ইউ মাইন্ড কথাটা, উড ইউ মাইন্ড এই জিনিসটা, দেখো এটাই হলো আমাদের মেইন ভার্ব। এটা কি বলো, মেইন ভার্ব। এরপরে যেটা আসবে, এরপরে যেই ভার্বটা আসবে সেটা হবে ভার্বের সাথে আইএনজি। এটাকে আমরা অনেক সময় পার্টিসিপল বা জেরান্ডের, তোমাদের যদি টপিক দরকার যদিও নাই, তারপরে আমি একটু বলে দিব হয়তো বা শেষের দিকে গিয়ে, কেননা এই জিনিসটা অনেকেরই কনফিউশন থাকে যেটা দরকার। তো দেখো এখানে আসলে হ্যাভিং টু ড্রিঙ্ক, হ্যাভিং বলতে বোঝাচ্ছে ওই যে হ্যাভ ভার্ব যেটা ছিল, সেই ভার্বটাকে, হ্যাভ ভার্ব যেটা আমাদের ছিল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, সব কিছু তত ডিটেলসে বলার সুযোগ নাই। অক্সিলিয়ারি ভার্ব, এই যে অক্সিলিয়ারি ভার্ব, সেই হ্যাভিং, ওটা হ্যাভ যে ভার্ব, হ্যাভ, এই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে সেটা ব্যবহার হচ্ছে, সেটা কি হচ্ছে, ব্যবহার হচ্ছে। কিন্তু এই যে এই হ্যাভিংটা, এটা আসলে এটা আরও একটা অন্য একটা মেইন ভার্বের কাজ করতেছে, মেইন ভার্বের কাজ করতেছে। ঠিক আছে, তাহলে দেখো এই হ্যাভিংটা এখানে হবে, কি হবে বলো তো, এই হ্যাভিংটা হবে উড ইউ মাইন্ড, এরপরে চোখ বন্ধ করে আইএনজি। যেহেতু দুইটা আইএনজি আছে, আমাদের একটু কনফিউশন অ্যারাইজ করলো, তাই সেই জিনিসটাকে খোলাসা করার জন্য আমরা বললাম যে হ্যাভিং যেটা, এই হ্যাভিং টু ড্রিঙ্ক, এটা কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ব থেকে আসা, কিন্তু এই হ্যাভিং এটা হলো একটা মূল ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারলাম, ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ। দেখো এরপরে আসো, বাংলাদেশ ইজ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। তাহলে এই জায়গাটাতে আমরা সবসময় বলেছি কি, ইংলিশের ক্ষেত্রে যেই কোশ্চেনগুলো আসবে সেগুলো বড় বড় কোশ্চেন আসবে, কিন্তু আমরা জাস্ট
এটা বোঝার চেষ্টা করব যে আমার কোন পয়েন্টটাতে গিয়ে অ্যান্সারটা দরকার। যেখানে গিয়ে দরকার ওই জায়গায় থেমে যাব, বাকিটা আমার পড়ার অনেক সময় দরকারই পড়বে না, অনেক সময় কি হবে না, দরকারই পড়বে না, তাহলে আমার অনেকটা সময় বেঁচে গেল। আচ্ছা দেখো, বাংলাদেশ ইজ, এখানে বোঝা যাচ্ছে কোনো একটা রিসোর্সের কথা। দেখো লাস্টের পয়েন্টটা পড়ো, রিসোর্সের কথা। তাহলে রিসোর্স, বাংলাদেশের যে রিসোর্স, এই রিসোর্সটা কি বলতো, ইকুইপড উইথ। দেখো ইকুইপড উইথ মানে বোঝায় অস্ত্র শস্ত্র সজ্জিত। দেখো বাংলাদেশের রিসোর্সেস, আমরা জানি ওয়াটার রিসোর্স আছে, অনেক ধরনের, আমরা যদি বলি প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলা কি আমাদের ইকুইপমেন্ট, এগুলো আমাদের ইকুইপড উইথ, এটা কি বলতে পারি আমরা অস্ত্র শস্ত্র বলতে পারি না? বলতে পারি না। তাহলে এটা কিন্তু আমাদের অর্থের সাথে যাচ্ছে না, অর্থের সাথে যাচ্ছে না। এবার দেখো সাবমার্সড বাই, সাবমার্স মানে কোনো কিছু পানির নিচে বা মাটির নিচে যদি তলিয়ে থাকে, বা কোনো কিছু যদি পানির নিচে ডুবে থাকে, মানে ভিতরে যদি থেকে থাকে, তখন সেটাকে আমরা বলি সাবমার্স। যেমন তোমরা সাবমার্সিবল পাম্পের কথা জানো, তাই না? তাহলে বাংলাদেশ কি পানির নিচে ডুবে আছে? এটা তাই আমাদের পানির একটা রিসোর্স, এটা আমরা বলতেছি না। আমাদের দেশ তো পানির নিচে ডুবে নাই, আমাদের অনেকটাই কিন্তু পানির উপরে, তাই না? তাহলে এটা হচ্ছে না, এটা অর্থের সাথে যাচ্ছে না। তারপর আসো ব্লেসড বাই আর ব্লেসড উইথ, কোনটা হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্বের কথা যদি বলি, সেটা হবে ব্লেসড উইথ। ব্লেসড উইথ, এই ব্লেসড উইথ মানে কি বলতো? ব্লেসড উইথ মানে আশীর্বাদ প্রাপ্ত, আশীর্বাদ প্রাপ্ত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের চোখ বন্ধ করে, এটা একটা কিন্তু ভোকাবুলারি পোর্শন থেকে আসা, তাই মুখস্থ থাকতে হবে, কিছুই করার নাই। আচ্ছা এরপরে আসি, দেখো বাই দিস টাইম। আচ্ছা এখানে একটা রুল দেখো, বাই দিস টাইম, বাই দিস টাইম, এই কথাটা যেখানেই দেখবা, এই কথাটা যেখানেই দেখবা, সেখানে বুঝে যাবা যে এরপরে যে সেন্টেন্সটা আসবে সেটা কি হবে। এরপরে যে সেন্টেন্সটা হবে সেটা হবে হলো ফিউচার, ফিউচার টেন্স হবে। এবং ফিউচারের কোন টেন্সে? ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট। কি হবে বলো? পারফেক্ট, মনে থাকবে? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের পারফেক্ট মানে কি বলতো? ভার্বের 3 নম্বর ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্ম। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলেও ফিউচারের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কোনটা নিব? আমরা নিব উইল হ্যাভ। উইল কি নিব বলো? উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কোথায় আছে এই অপশনটা। বাই দিস টাইম থাকার কারণে আমরা বুঝে গেলাম ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সে হয় উইল হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে উইল হ্যাভ কোথায় আছে? এখানে আছে। তাহলে চোখ বন্ধ করে আমরা কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো যে বি হবে অ্যান্সার, অন্যগুলো কিন্তু অ্যান্সার হবে না। বুঝেছি? তাহলে আমার কিছুই কিন্তু পড়ার দরকার নাই, শুধু যখন দেখেছি বাই দিস টাইম, তখন আমরা কি করে ফেললাম? বুঝে ফেললাম যে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ক্লিয়ার আই গেস। এবার দেখো দা সিনোনিম। দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে অনেক কোশ্চেন আসে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে দেখো দ্য সিনোনিম অফ ইনকম্পিটেন্ট কি দেওয়া আছে বলো তো? ইনকম্পিটেবল। তাহলে দেখো ইনকম্পিটেবল, এটার মানে আমাদের জানতে হবে, তাই না? মানেটা জানতে হবে। এটার মানে হচ্ছে দেখো কম্পিটিবল, দেখো কম্পেটিবল মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ বা মিল সম্পন্ন, বা আমরা যদি বলি হারমোনি, কোনো জিনিসের সাথে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের যখন তাল মিলে চলে, মিল রেখে চলে, তখন সেটাকে বলি আমরা হারমোনি। কি বলি? হারমোনি। সেই হারমোনির একটা সিনোনিম হচ্ছে কম্পিটেবল। কি বলো? কম্পিটেবল। তাহলে এটা হলো সঙ্গতিপূর্ণ। এটার সামনে ইন নামক বা ইন যুক্ত করা হয়েছে, মানে একটা প্রিফিক্স দেওয়া হয়েছে। তাহলে ইন যুক্ত করে এটাকে কিন্তু নেগেটিভ মানে শব্দ বানানো হয়েছে। তাহলে ইনকম্পিটেবল মানে কি বলতো? ইনকম্পিটেবল মানে হচ্ছে অসঙ্গতিপূর্ণ। এটার মানে সঙ্গতি বা মিল সম্পন্ন। ঠিক আছে, আর এটার মানে হচ্ছে অমিল। এটার মানে কি বলতো? অমিল। তাহলে এখানে আমার বলছে সিনোনিম কোনটা হবে? তাহলে দেখো ডিসকোয়ালিফাইড মানে কোনো কিছুকে বাদ দেওয়া। তাহলে অমিল আর বাদ দেওয়া কি এক জিনিস হলো? না, হলো না। তাহলে এটা অ্যান্সার না। এরপরে আসো কম্প্রিহেন্সিবল মানে হচ্ছে কোনো কিছুকে বিস্তৃত করা, কোনো কিছুকে ব্যাখ্যা করা। তাহলে ইনকম্প্রিহেন্সিবল মানে যেটাকে ব্যাখ্যা করা যায় না, এটার মানে কি কখনোই ইনকম্পিটেবল হচ্ছে না। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। এরপরে আসো আনসুইটেবল। হ্যাঁ, আনসুইটেবল বা সুটেবল মানে হচ্ছে কোনো কিছু মিল থাকা, কি হওয়া, কোনো কিছুর সাথে কোনো কিছু মিলে যাওয়া, সুটেবল মানে। আর আনসুইটেবল মানে হচ্ছে অমিল। তাহলে বুঝেই যাচ্ছি এটার মানে হচ্ছে আনসুইটেবল। পরটা কি? দেখো ইনকম্পিটেন্ট।
কম্পিটেন্ট মানে প্রতিযোগী, কোনো কিছু প্রতিদ্বন্দ্বী, আর ইনকম্পিটেন্ট মানে হচ্ছে যেটা আসলে অপদার্থ, মানে এর সাথে প্রতিযোগিতা করার মতো তার মধ্যে কোনো ক্যাপাসিটি নাই। তাহলে এগুলা কিন্তু আমরা ইজিলি বুঝে ফেলতে পারছি যদি আমাদের কি অর্থগুলো জানা থাকে। ঠিক আছে, তাই পড়তে হবে অনেক। দেখো আমরা এই জিনিসগুলা তো তোমাদের পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসছে দেখে এগুলো আমরা তোমাদের সামনে আনছি, এবং এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা বেশি বলে এগুলা তোমাদেরকে আমরা দেখে যেতে বলতেছি। এবং অবশ্যই ইনশাল্লাহ কমন তো অবশ্যই পাওয়া যাবে, কেননা অনেকগুলা কোশ্চেন আমরা নিয়েছি, তাই না? তাহলে আসার সম্ভাবনা অনেক বেশি, তাই দেখে যেতে হবে। এরপরে আসো, ইফ ইউ আর স্কেপটিক্যাল মানে কি বলো? এই যে স্কেপটিক্যাল, এটাও কিন্তু আমাদের কি বুঝতে পারতেছি, এটাও কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং থেকে বা ভোকাবুলারি থেকে। তাহলে এই যে স্কেপটিক্যাল মানে হলো সন্দেহ প্রবণ। ঠিক আছে, সন্দেহ প্রবণ। তাহলে সন্দেহ প্রবণ মানে কোনো কিছু বিশ্বাস হচ্ছে না এমন। তাহলে ইফ ইউ আর স্কেপটিক্যাল, তুমি যদি সন্দেহপ্রবণ হও, ইউ আর তুমি কি? তাহলে তুমি যদি সন্দেহপ্রবণ হও তাহলে তুমি আসলে কি, মানে সিনোনিমটা আমার কাছে জানতে চাচ্ছে। সিনোনিম হচ্ছে, দেখো তো এখানে কি আছে, ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসী। কি বলো? বিশ্বাসী। আমি জানি না, বাংলা অনেকদিন লিখি না, বানান ভুল হতে পারে, যাই হোক। তাহলে ক্রেডিউলাস এটা মানে কি বলতো? এটার মানে হচ্ছে বিশ্বাসী। এরপরে আসো ফিলোসফিক্যাল, তোমরা জানো ফিলোসফি মানে হচ্ছে দর্শন, ফিলোসফিক্যাল মানে দর্শন প্রবণ বা দর্শন সম্বন্ধীয়। ঠিক আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। এরপরে আসো ভিলেনিয়াস মানে কি বলতো? ভিলেনাস মানে হচ্ছে কোনো কিছু, ওই যে খলনায়ক, কি বলো? খলনায়ক মানে কি গুন্ডা পান্ডা, তাই না? ভিলেনিয়াস। তাহলে এই জিনিসটা তো আমাদের এটার সাথে মিলে না, কারণ আমরা সন্দেহ প্রবণের কথা বলেছি। তাহলে এই যে দেখো ডাউটফুল, একবার এটা কিন্তু সবাই পারবো। দেখো ডাউটফুল মানে কি? সন্দেহ প্রবণ। ডাউটফুল মানে সন্দেহ প্রবণ। এরপরে আসো দ্য নাউন অফ বোর, এই জায়গাটাতে আমরা একটা অ্যাসেট নিব। এখানে আমরা কি নিব বলতো? অ্যাসেট নিব। দেখো এখানে আসছে হচ্ছে বোর, আসছে কি বলতো? এই যে ওয়ার্ডটা, সেটা হলো এই ওয়ার্ডটাকে আমার নাউনে পরিণত করতে হবে। কিসে পরিণত করতে হবে? নাউন। এটা কিন্তু আমাদের পার্টস অফ স্পিচ থেকে আসা, পার্টস অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচের মধ্যে আমরা বলেছিলাম প্রথম স্লাইডেই যে আমাদের পড়তে হবে নাউন, আমাদের পড়তে হবে অ্যাডজেক্টিভ, আমাদের পড়তে হবে অ্যাডভার্ব, আর আমরা নাউন পড়লে আমাদের প্রোনাউনও হয়ে যাবে, কেননা নাউন আর প্রোনাউন একই কাজ করে, কিন্তু এরা নাটক করে যেন এরা ভিন্ন, কিন্তু এরা সবসময় একই কাজ করে। তাহলে ডিটেলসে বলার সুযোগ নাই, তারপরেও কিছু জিনিস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো পার্টস অফ স্পিচের নাউন থেকে আমাদের কোশ্চেনটা আসছে, নাউন থেকে বা এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে আমরা একটু নোট করি। সেটা হচ্ছে হাজী দানেশ বিশ্ববিদ্যালয় কিংবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পার্টস অফ স্পিচে আমরা কিভাবে পড়তে পারি। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখব এখানে নাউন, আমরা দেখব এখানে নাউন অথবা প্রোনাউন, আমরা দেখব অ্যাডজেক্টিভ, আমরা দেখব হচ্ছে অ্যাডভার্ব। কি দেখব বলো? অ্যাডভার্ব। এই তিনটা জিনিস বা চারটা জিনিস যেটাই বলি না কেন, এগুলোর কি লাগবে? এদের এক নাম্বার আমার লাগবে পজিশন নির্ণয় করা। যে ধরো একটা সেন্টেন্সে অনেকগুলা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব না কোনটা? তখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবা? দিস ইজ হোয়াট ইজ কল্ড পজিশন ডিটারমিনেশন। তাহলে আসো এরপরে আমরা 2 নম্বরে কি বলবো? 2 নম্বরে আমার যেটা লাগবে পার্টস অফ স্পিচ থেকে সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। কি লাগবে বলো? ইন্টারচেঞ্জ। ঠিক আছে, ইন্টারচেঞ্জ মানে কি বলতো? ইন্টারচেঞ্জ মানে একজন, মানে নাউন আছে, ধরো আমাকে একটা ওয়ার্ড দিয়ে বললো এটা ধরো নাউন, এটা কি বলো? নাউন। বললো এটাকে অ্যাডজেক্টিভে পরিণত করো। কিসে পরিণত করতে বলছে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন থেকে অ্যাডজেক্টিভে কিভাবে পরিণত করা যায়, অ্যাডজেক্টিভকে কিভাবে নাউনে পরিণত করা যায় বা অ্যাডভার্বে পরিণত করা যায়, সেগুলো আসে আমাদের কোশ্চেনে। আর কি আসে? আর আসে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিবে, ধরো একটা ওয়ার্ড দিল, এই ওয়ার্ডটা দিয়ে বলল যে এই ওয়ার্ডটা, শুধু একটা ওয়ার্ড দিচ্ছে, এই ওয়ার্ডটা দিয়ে বলল যে এটা বলো তো এটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, তাহলে সেটা বোঝার জন্য দেখো আমরা প্রথমেই বলবো কার কথা? পজিশনের কথা। আসো আমার সাথে ভালো মতো করে নোট করো। পজিশন নোট করার সময় যদিও নাই, তারপরেও এই একটা জিনিস অন্তত লিখে রাখতে পারো, যাতে করে পরীক্ষার আগে ভালোভাবে একটু রিভিশন দিয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা,
পজিশনের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এটা এমন একটা রুল যেটা যে কোনো জায়গায় খাটে, ইংলিশের যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এই রুলটা খাটবে। তাই এই রুলটাকে আমি নাম দিছি হাসিনা রুল বা এইস রুল। ঠিক আছে, এইস রুল। এইস রুলটা আসলে কি? এইস রুল, হাসিনাস রুল। ঠিক আছে, হাসিনা কি করতো? সব জায়গায় তার একই রকম রুল খাটাইতো, তাই না? সব জায়গায় তার হচ্ছে যেখানে সে হচ্ছে মানে একটা দেশের সব জেলায়, সব উপজেলায়, সব গ্রামে, সব জায়গায় একই রকম রুল থাকতো, সেটা হচ্ছে স্বৈরাচারিতা। তাহলে একই রুল সব জায়গায় খাটে এমন একটা রুল আমি এখন তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, দেখো, সেটা হলো পিএপিডি। পিএপিডি এরপরে দেখো পিএপিডি, পি অথবা এ অথবা এ অথবা ডি, এটার মানে আসলে কি বোঝাচ্ছি? দেখো এই পিতে আমি বোঝাচ্ছি প্রিপজিশন। কি বলো? প্রিপজিশন, মনে থাকবে? প্রিপজিশন। এই এতে আমি বোঝাচ্ছি আর্টিকেল। কি বলো? আর্টিকেল। ঠিক আছে, এই পিতে আমি বোঝাচ্ছি পজেসিভ। পজেসিভ, মনে থাকবে? ওকে, তাহলে দেখো এই ডিতে হলো ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। ওকে, আচ্ছা, এখন আসো, বা আমরা যদি বলি ডিটারমিনার। ডিটারমিনার। ওকে, আচ্ছা, এরপরে এই যে পিএপিডি, এদেরকে আমরা সেন্টেন্সের যেখানে দেখব তখনই আমাদের একটা দৌড় শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? দৌড়। এই দৌড়টা মানে আমরা এদেরকে দেখা মাত্রই, এদের যে কোনো একজনকে পাইলেই, মানে যদি আমি প্রিপজিশন পাই তারপরেও দৌড় দিব, আমি যদি আর্টিকেল পাই তারপরেও দৌড় দিব, আমি যদি আবার হচ্ছে প্রিপজিশন পাই, তার পজিটিভ যদি পাই সেটার ক্ষেত্রে আমরা দৌড় দিব, আমরা যদি ডিটারমিনার শুধু পাই তারপরে আমরা দৌড় দিব। একটু কঠিন লাগবে প্রথমে, একটু পরে দেখবা সহজ হয়ে গেছে। দেখো এই পজেসিভ মানে যেগুলো আমি বোঝাচ্ছি সেটা হলো অধিকার সূচক। মানে এই যে আমরা বলি না মাই বুক, এই মাই কথাটা হলো এই বুকের অধিকারী কে? মাই মানে আমার বুক, আমি হচ্ছে এই বুকটার অধিকারী, বইটার অধিকারী। এই অধিকার সূচক ওয়ার্ডগুলোকে আমরা বলি পজেসিভ। মনে থাকবে? পজেসিভ। আচ্ছা, ডিটারমিনার কি? ডিটারমিনার হলো কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ বোঝায়। কি বোঝায়? সংখ্যা বা পরিমাণ। যেমন আমি যদি বলি টু বলস, কি বলি? টু বলস। এই যে বল, কয়টা বল? দুইটা। তাহলে এই যে বলের সংখ্যাটা বোঝালো, তাই এটা আমাকে ডিটারমাইন করে দিল যে এই বলটার বৈশিষ্ট্যটা কেমন, তাহলে এই বলটার পরিমাণটা কেমন, সেই জিনিসটা যে ডিটারমাইন করে দিচ্ছে তাকে আমরা বলছি ডিটারমিনার। এই যে পজেসিভ, এই যে ডিটারমিনার, এরপরে আর্টিকেল তো আমরা জানি যে এ এন্ড দি বা দা, সেগুলোকে আমরা বলতেছি। দেখো এই যে পজেসিভ, ডিটারমিনার, আর্টিকেল, এই তিনটাই কোনো না কোনোভাবে এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরা কি বলো? অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। এরা সবাই হলো অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। এতদিন শুনেছো আর্টিকেল আবার কেন অ্যাডজেক্টিভ হবে? এটা তো আলাদা একটা পার্সপেক্টিভ না, এটা আলাদাভাবে পড়ানো হলেও আর্টিকেলও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এতটুকু জাস্ট জেনে রাখো। এরপরে আসো পিএপিডির কথা আমরা বলতেছি। পিএপিডির মানে কি বলেছি? এদের যে কোনো কাউকে দেখা মাত্রই তুমি দৌড় দিবা। দৌড়টা কত দূর পর্যন্ত তোমার স্থায়ী হবে? যতক্ষণ না পর্যন্ত তুমি আবার এই পিএ আবার কি না পাও। আবার যদি তুমি পিডি অথবা ফুল স্টপ অথবা ভার্ব, অথবা কি বলো? ভার্ব। তাহলে কি বলেছি? পিএপিডি দেখা মাত্রই তুমি দৌড় দিবা। দৌড় কতক্ষণ পর্যন্ত দিবা? যতক্ষণ না পর্যন্ত আবার তুমি পিএপিডি অথবা ফুল স্টপ অথবা ভার্ব এদের যে কোনো কাউকে না পাও। যে কোনো একজনকে পাইলেই তোমার দৌড়টা থেমে যাবে। এখন এই যে তুমি যে দৌড়টা দিলা, এই দৌড়টা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মাঝখানে যতগুলা ওয়ার্ড তুমি পাবা, তুমি হায়েস্ট 3টা ওয়ার্ড পাইতে পারো। কয়টা ওয়ার্ড পাইতে পারো? 3টা ওয়ার্ড পেতে পারো, হায়েস্ট 3টা ওয়ার্ড। তার মানে 2টাও পেতে পারো, 1টাও পেতে পারো। তাহলে তুমি যদি হায়েস্ট 3টা ওয়ার্ড পাও, তাহলে সেক্ষেত্রে ওই 3টা ওয়ার্ড এর পার্সেন্টেজ কি হবে? 2টা পাইলে কি হবে আর 1টা পাইলে কি হবে? কথার কথা, তুমি যদি 1টা ওয়ার্ড পাও, প্রথমে ধরলাম 1টা ওয়ার্ড পাচ্ছ, তাহলে সেই 1টা ওয়ার্ড আসলে কি হবে? ওই 1টা ওয়ার্ড হবে নাউন। চোখ বন্ধ করে, ওই 1টা ওয়ার্ড হবে কি? নাউন। তাহলে পিএপিডি আবার পিএপিডি অথবা ফুল স্টপ অথবা ভার্ব এর মাঝে আমি যতগুলা ওয়ার্ড পাবো সেটা যদি 1টা ওয়ার্ড হয় তাহলে সেটা হবে নাউন। যদি 2টা ওয়ার্ড হয় তাহলে শেষেরটা নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। মনে থাকবে? মনে রাখো। তাহলে দেখো, শেষেরটা হবে নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি 3টা ওয়ার্ড পাও, এদের মাঝে 3টা ওয়ার্ড পাও, তাহলে শেষেরটা সবসময় নাউন যেমন এখানে ছিল, এরপরে এর আগেরটা কি ছিল? অ্যাডজেক্টিভ, যেমন ছিল তেমনই থাকবে, এর আগেরটা এবার হয়ে যাবে অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম দেখি পিএপিডির যে কোনো কাউকে, ওখানে আবার পিএপিডি বা ফুল স্টপ অথবা ভার্বের কাউকে দেখলাম, এর মাঝখানে আমি যাকেই পাবো তাকে
যদি আমি দেখি 3টা ওয়ার্ড তাহলে শেষেরটাকে বলবো নাউন, এর আগেরটাকে বলবো অ্যাডজেক্টিভ, এর আগেরটাকে বলবো অ্যাডভার্ব। আর যদি 2টা পাই তাহলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। আর যদি আমি একটা ওয়ার্ড পাই তাহলে আমি বলবো সেটা নাউন। আমি একটা এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো আই হ্যাভ a book. I have a book, full stop. I have a book. Very simple example for you. তাহলে আরেকটা সেন্টেন্স আমি লিখি, I have a red book. red book, full stop. ঠিক আছে, এরপর আসো I have a small red book. স্মল রেড বুক, মনে থাকবে? আচ্ছা, আমি যদি বলি বা ডিপ রেড, আমি এটাকে বললাম ডিপ রেড বুক। ওকে, 3টা সেন্টেন্স লিখেছি। 3টা সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এই যেই ওয়ার্ডটা আছে এটা কি আমার পিএপিডির মধ্যে পড়ে বলো তো বাবারা? পড়ে না, কারণ এটা কিন্তু কোনো প্রিপোজিশন না, এটা কোনো আর্টিকেল না, এটা কোনো পজেসিভ না, এটা কিন্তু কোনো কি না, ডিটারমিনারও না। তাহলে আমার এটার দরকার নেই, কাটা। এবার আসো এটা ভার্ব, আমার প্রথম পিএপিডিতে কি ভার্ব ছিল না, তাহলে এটা আমার দরকার নেই, কাটা। এবার আসো আর্টিকেল, দেখো তো পিএপিডির মধ্যে প্রথম পিএপিডির মধ্যে আমার কিন্তু আর্টিকেল ছিল, তাহলে আমি এখান থেকে আমার কি করব, একটা দৌড় দিব, দৌড় দিচ্ছি, কতক্ষণ পর্যন্ত দৌড় দিব? যতক্ষণ না পর্যন্ত আবার পিএপিডি পাই। দেখো তো এখানে কোনো পিএপিডি আছে? নাই। আবার কি আর কি থাকতে পারে? ফুল স্টপ অথবা ভার্ব। দেখো এখানে ফুল স্টপ আছে, তাহলে আমার দৌড় শেষ। এই দৌড় শুরু থেকে শেষের মাঝে আমি একটা ওয়ার্ড পাইছি। কয়টা ওয়ার্ড পাইছি? একটা ওয়ার্ড পাইছি। তাহলে এই একটা ওয়ার্ড যেহেতু পাইছি, এই একটা ওয়ার্ড হবে কি? নাউন। একটা ওয়ার্ড থাকলে কি হবে? নাউন। ঠিক আছে, এরপর আসো, এটা তো আমার পিএপিডির মধ্যে না, কাটা। পিএপিডির মধ্যে না, কাটা। এটা হলো আমার পিএপিডি। পাওয়ার সাথে সাথে দৌড় দিলাম, দৌড় দিচ্ছি, এখানে গিয়ে শেষ, কারণ এখানে ফুল স্টপ আছে। কি আছে? ফুল স্টপ আছে। তাহলে এর মাঝে আমি কয়টা ওয়ার্ড পাইলাম বলো? 2টা। তাহলে শেষেরটা হবে নাউন, এটা হবে নাউন, আর এটা হবে কি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? থাকবে নিশ্চয়। এরপর আসো, এটা আমার দরকার নাই, কাটা। এটা দরকার নাই, কাটা। এবার দেখো এখান থেকে আমার দৌড় শুরু, কারণ এটা আর্টিকেল পিএপিডির মধ্যে পড়ে গেল। তাহলে এখান থেকে দৌড় এখানে গিয়ে শেষ, কারণ এখানে ফুল স্টপ আছে। কারণ পিএপিডি অথবা ফুল স্টপ অথবা ভার্ব যেই থাকুক না কেন, সেখানে গিয়ে আমার শেষ হবে। ঠিক আছে, কারণ এরা কিন্তু কোনো পিএপিডি না, এরা কিন্তু কি না? পিএপিডি না। তাই আমি দৌড় দিচ্ছিলামই, দৌড় থামতেছিল না আমার। কখন গিয়ে থামলো? যখন আমি পিএপিডি বা ফুল স্টপ বা ভার্ব পাইছি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এর মাঝে আমি 3টা ওয়ার্ড পাইছি। 3টা ওয়ার্ড পাইলে শেষেরটা সবসময় নাউন, আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে কি বলো? অ্যাডভার্ব। তার আগেরটা কি হবে বলো? অ্যাডভার্ব। তাহলে তোমাকে যদি এরকম একটা কোশ্চেন দেয়, এরকম একটা সাপোজ একটা এরকম যদি কোশ্চেন দেয়, দিয়ে তোমাকে যদি বলে যে বলো তো এই রেড ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করে দিয়ে বললো এই যে রেড যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তুমি বের করে ফেলতে পারবা না বলো তো? বের করে ইজিলি ফেলতে পারবা যে রেড এই ওয়ার্ডটা এখানে হলো একটা অ্যাডজেক্টিভ। এবং তোমাকে যদি এই সেন্টেন্সটা এরকম একটা সেন্টেন্স দেয়, সেক্ষেত্রে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। ডিপ যদি দিয়ে দেয় যে ডিপ কি এখানে, তাহলে তুমি কিন্তু বলে ফেলতে পারবা এটা একটা অ্যাডভার্ব। তাহলে আমরা পজিশন, দেখো এই ছিল আমাদের পজিশন রিলেটেড থিংস। এবং তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো এই জায়গাটাতে দেখো এই রুলটা আমি বলেছি সব জায়গায় খাটবে। কিসের ক্ষেত্রে খাটবে? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে খাটবে, অ্যাডভার্বের ক্ষেত্রে খাটবে, নাউনের ক্ষেত্রে খাটবে, প্রিপজিশনের ক্ষেত্রে খাটবে, আর্টিকেলের ক্ষেত্রে খাটবে। দেখো আর্টিকেল তো আমরা ইজিলি বুঝতে পারি, এ অ্যান্ড দা, এই 3টা থাক, এর বাইরে তো কোনো আর্টিকেল হয় না। তাহলে আমরা আর্টিকেল তো আর আইডেন্টিফাই করার কিছু নাই, যে কেউ চোখ বন্ধ করেই আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু প্রিপজিশন অনেক সময় আইডেন্টিফাই করা যায় না, কেননা প্রিপজিশন আমরা যেগুলো পড়ি, যেমন ইন, অন, উইথ, উইদাউট, বিফোর, এই যেগুলো আমরা আফটার, এগুলো যা পড়তেছি সব তো প্রিপজিশন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলার বাইরেও কিছু ওয়ার্ড থাকে যেগুলো কিনা প্রিপজিশন হয়ে যায়। তখন কিভাবে বুঝবো? সব সময় এই জায়গাটা মনে রাখবো। দেখো এখানে কি আছে? প্রিপজিশন। কি আছে বলো? প্রিপজিশনের পরে কি বলেছি? আর্টিকেল। এই সিকোয়েন্সটা মনে রাখবো, পিএপিডি, শুধু এটা মনে রাখো। এখানে প্রিপজিশনের পরে আর্টিকেল হয়, প্রিপজিশনের পরে কি হয়? আর্টিকেল হয়। মনে থাকবে? মনে থাকবে। তাহলে আসো এর সাথে আর কি পড়েছি? পিএপিডি। ঠিক আছে, ওকে। তাহলে কোনো কিছু প্রিপজিশন হওয়ার জন্য শর্ত হলো প্রিপজিশন যদি হয় তারপরে আর্টিকেল থাকবে, যদি না থাকে তাহলে পজিটিভ থাকবে, যদি না থাকে ডিটারমিনার থাকবে।
কি থাকবে? ডিটারমিনার থাকবে। এই তিনজনই কি বলতো? এই তিনজনই হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমে কিন্তু আমি বলে নিয়েছিলাম যে এই তিনজনই হলো অ্যাডজেক্টিভ। এই তিনজনই কি বলো? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে শোনো। তাহলে প্রিপজিশন আইডেন্টিফাই করতে হলে এরপরে হয় অ্যাডজেক্টিভ থাকবে, অথবা পজেসিভ থাকবে, অথবা ডিটারমিনার থাকবে। এই তিনজনই থাকতে পারে, এই তিনজনের কেউই না থাকতে পারে, না থাকুক সমস্যা নাই। কিন্তু এরপরে আমাদের কি হয়েছিল বলতো? এই পিএপিডির পরে যারাই পাইছিলাম সে কিন্তু শেষেরটা, মানে তিনজন পাইলেও শেষের যে ওয়ার্ডটা সেটা ছিল নাউন, দুইজন পাইলেও শেষের ওয়ার্ডটা ছিল নাউন, একজন পাইলেও ওয়ার্ডটা ছিল নাউন। তার মানে এই যে তিনটা মিলে, এই তিনটা বা এই দুইটা বা এই একটা, এরা আসলে একটা শব্দের গুচ্ছ তৈরি করতেছে। কি করতেছে? শব্দের গুচ্ছ। আর শব্দের গুচ্ছকে আমরা বলি ফ্রেজ। কি বলি? ফ্রেজ বলি। এটার ক্ষেত্রেও নাউন শেষে, এটার ক্ষেত্রেও নাউন শেষে, এটার ক্ষেত্রেও নাউন শেষে। তাহলে এই ফ্রেজটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। কি বলেছি? নাউন ফ্রেজ। অথবা এই ফ্রেজটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ, কারণ শেষের ওয়ার্ডটা নাউন। এইটাকে আমরা বলবো নাউন। ঠিক আছে? তাহলে এদের পরে বা প্রিপজিশনের পরে সব সময় মনে রাখতে হবে নাউন বা নাউন ফ্রেজ থাকবে। নাউন বা নাউন ফ্রেজ থাকবে। নাউন বা নাউন ফ্রেজ থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা যেটা বলতেছিলাম, যেমন আমরা যদি বলি যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। I have to do the work. এটা আমরা দেখে বুঝতে পারতেছি এটা হলো প্রিপজিশন। এটা কি বলো? প্রিপজিশন। কিন্তু আমার কাছে এরকম থাকলো, মনে করো আই হ্যাভ, ধরো এমন একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা, মানে এই যেগুলা প্রিপজিশন আমরা চিনি সেগুলা প্রিপজিশন বাদে অন্য কোনো একটা ওয়ার্ড দিয়ে দিছে। দেওয়ার পরে তারপরে বললো আ রেড কার, রেড কার। এই যে ওয়ার্ডটা তোমাকে বললো, বলো তো এই ওয়ার্ডটা এটা কি, এটা কোন পার্সেন্ট স্পেস? তুমি এখন কিভাবে বুঝবা? তুমি তো দেখতেছো এখান থেকে গিয়ে শুরু হয়েছে আর্টিকেল, মানে পিএপিডি, তাহলে এখান থেকে শুরু হয়ে এগুলাতে যাচ্ছে। কিন্তু আমার এগুলা তো আমার দরকার নাই, আমার তো এই রেড কারের এগুলা দরকার নাই, আমার দরকার এই ওয়ার্ডটা কি। তাহলে আমি কিভাবে বের করব হলো এই যে এটা ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে তুমি মনে মনে ধরো, এটা হলো প্রিপজিশন। মনে মনে ধরো। কিভাবে মনে মনে ধরতে পারবা? কারণ এরপরে দেখো আর্টিকেল আছে, এরপরে কি আছে? আর্টিকেল আছে। আর্টিকেল নাও যদি থাকে, শেষে দেখো এই যে আর্টিকেল থাকার কারণে তুমি যে আইডেন্টিফাই করতে পারলা এটা একটা পিএপিডি। এটা পিএপিডি মানে এই পরের যে ওয়ার্ডগুলা সেটা শেষেরটা নাউন, মানে এই পুরা জিনিসটাই হচ্ছে নাউন ফ্রেজ। এই পুরা জিনিসটা কি বলো? নাউন ফ্রেজ। মনে থাকবে, থাকা উচিত। তাহলে এটা হলো নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ এর আগে যেই ওয়ার্ডই থাকুক সেটা চোখ বন্ধ করে প্রিপজিশন হবে। সেটা যেই ওয়ার্ডই হোক সেটা চোখ বন্ধ করে প্রিপজিশন হবে। ঠিক আছে? ধরো তোমার আব্বুর নাম দিয়ে দিছো এখানে, তারপরে সেটা প্রিপজিশন, তারপরে কি ওটা? প্রিপজিশন। মনে থাকবে? ওকে। এরপরে আসি আমরা পরের ইয়াতে। দেখো আমরা কিন্তু এখানে কি শেষ করলাম বলো? পজিশনের বিষয়টা শেষ করে ফেলেছি একটা রুল দিয়ে, হাসিনা রুল। এরপর আসো ইন্টারচেঞ্জ মানে কি? যে নাউন আছে এটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। নাউন আছে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। যেমন আমি যদি বলি যে বিউটি, BAUTY, বিউটি এই কথাটা কি বলতো? বিউটি কথাটা কি? বিউটি এই কথাটা হচ্ছে একটা কি? এটা একটা নাউন। এটার সাথে আমরা যদি ফুল যোগ করে দেই, কি যোগ করে দেই? ফুল যদি যোগ করতে পারি তাহলে কিন্তু কি হয়ে যাবে? বিউটিফুল হয়ে যাবে। কি হয়ে যাবে? বিউটিফুল, BEAUTIFUL। দেখো এই যে স্পেলিং এর ক্ষেত্রে একটা জিনিস রুল শিখবা, সেটা হচ্ছে যখন কোনো ডাবল, এই যে দেখো LL, একই অক্ষর দুইবার আছে এরকম কোনো কিছু যখন যুক্ত হওয়ার পরে সেটা সিঙ্গেল হয়ে যায়। কি হয়ে যায়? সিঙ্গেল হয়ে যায়। তাহলে বিউটি ফুলের এখানে ডাবল এল ছিল, কিন্তু এখানে একটা এল হয়ে যাবে যুক্ত হওয়ার পরে। মনে থাকবে? আচ্ছা, তাহলে আসো বিউটিফুল। এই বিউটিফুল কথাটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর এই বিউটি কথাটা হলো একটা নাউন। তাহলে এরকম নাউন থেকে অ্যাডজেক্টিভে পরিণত করা যায়, বা ভার্বকে কখনো কখনো নাউন বা অ্যাডজেক্টিভে পরিণত করা যায়, সেগুলো আমাদের পড়তে হবে। এরপরে আসো এটা আমরা বুঝলাম যে এরকম আসতে পারে। এরপরে আসো একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কি নাউন নাকি প্রোনাউন, বা এটা কি অ্যাডজেক্টিভ নাকি এটা ভার্ব নাকি। ঠিক আছে? সেটার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। যেমন তোমার যদি নাউন হয় একটা ওয়ার্ড, ধরো এরকম একটা ওয়ার্ড দিছে, এই ওয়ার্ডটা তুমি দেখে কিভাবে বুঝবে এটা নাউন?
যদি নাউন হয় তাহলে এই ওয়ার্ডের শেষে কিছু জিনিস থাকবে, এটাকে বলি আমরা সাফিক্স। সাফিক্স হিসেবে কি থাকবে বলো তো? সাফিক্স হিসেবে যদি কিছু কিছু সাফিক্স তুমি পাও, যেমন টিআইওএন অথবা এসআইওএন অথবা তুমি যদি নেস অথবা তুমি যদি কি পাও, তুমি যদি মেন্ট, এই জিনিসগুলো যদি তুমি পাও, কি বলো, এই জিনিসগুলো যদি পাও, অথবা তুমি যদি কি পাও, ওকে, অথবা শুধু আর, এরকম অনেকগুলো জিনিস আছে। আবার যদি তুমি হচ্ছে হুড, HOOD, হুড, আমরা বলি না অনেক সময় যে হচ্ছে এই যে এটা কি, দেখো এই যে নেস, আমরা যদি বলি হচ্ছে ফ্রেন্ডনেস, অথবা আমরা যদি বলি হার্ডনেস, ঠিক আছে, এই যে হার্ডনেস, হার্ট কথাটা ছিল, হার্ট যে কথাটা, HARD, হার্ট, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটার সাথে তুমি যখন নেস যুক্ত করে দিলা তখন সেটাই নেস শেষে থাকার কারণে তুমি বুঝে গেলা এটা একটা নাউন, এটা একটা কি বলো, নাউন। এরকম করে শন, হ্যাঁ, প্রিপারেশন বা তোমার হচ্ছে বিভিন্ন ওয়ার্ড তুমি যোগ করে নিতে পারবা, ঠিক আছে। তারপরে এই তো, তারপরে হলো ডম, DOOM, ডম, ফ্রিডম, এটা একটা কি, নাউন। তাহলে এই যে সাফিক্সগুলো খুবই খুবই ইম্পর্টেন্স দিয়ে মনে রাখতে হবে। এই সাফিক্সগুলো শব্দের শেষে পাইলে তারা হয়ে যাবে চোখ বন্ধ করে নাউন। তাহলে এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। অথবা তুমি যদি এরকম পাও ANC, অথবা তুমি যদি ENC, এই জিনিসগুলো যদি তুমি পাও তাহলে বুঝে যাবা যে এটা একটা নাউন, এটা একটা কি বলো, নাউন। এরপর আসো নাউন শিখে গেলাম, এরপর আসো আমরা দেখবো ভার্ব কিভাবে আইডেন্টিফাই করবা। ভার্ব, একটা ওয়ার্ড দিছে, এই ওয়ার্ডের শেষে তুমি কি দেখবা, এই ওয়ার্ডের শেষে তুমি খুব কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে ATE, কি বলো, ATE যদি শেষে পাও, অথবা তুমি যদি IFY, অথবা তুমি যদি শুধু FY, যেমন এখানে আছে বিউটি, এই বিউটি কথাটাকে তুমি ভার্বে পরিণত করতে হলে তাই এটা আসবে কেমন, বিউটিফাই, মনে থাকবে। আচ্ছা, আর কি হতে পারে, হতে পারে IZE। তারপরে আসো, এটাকে আমরা যদি বলি অর্গানাইজ, এই যে এটার উদাহরণ আমরা কি বলতে পারি, অর্গানাইজ, দেখো অর্গান ছিল সেখান থেকে নাইস, অর্গানাইজ, বা ISE, এটাকে বলতে পারি ISE। এই জিনিসগুলো যদি শব্দের শেষে থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে সেটাকে কি বলবা, ভার্ব বলবা। কি বলবা বলো তো, ভার্ব বলবা। আর কি থাকতে পারে, OUR, এটাও কিন্তু অনেক ভার্বের ক্ষেত্রে থাকতে পারে। এরপর আসো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভার্ব মানে একটা ওয়ার্ডের শেষে কি থাকতে পারে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা ওয়ার্ডের শেষে থাকবে এরকম যে হচ্ছে তোমার এবল, ABLE, এবল, ঠিক আছে। তারপরে যেমন কম্পিটেবল, একটু আগে আমরা একটা ওয়ার্ড দেখেছিলাম কম্পিটেবল, দেখেছি না, ওই ওয়ার্ডের এবল ছিল, এবল মানে তার মানে ওটা একটা অ্যাডজেক্টিভ ছিল। এরপরে তুমি ফুল, এই যে একটু আগে বললাম কি হচ্ছে ফুল দিয়ে একটা এক্সাম্পল দিলাম, তাই না, বিউটিফুল। তাহলে এই যে ফুল হওয়ার কারণে কি হয়ে গেল, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, মনে থাকবে। তো তারপরে আর কি থাকতে পারে, OUS, ওকে, ভিগোরাস। তাহলে ভিগোরাস এই কথাটা একটা অ্যাডজেক্টিভ, কারণ OUS শেষে আছে। এই কয়েকটা জিনিস জাস্ট মনে রাখো, আর কিছু মনে রাখতে হবে না। আরেকটা ছোট্ট করে বলবো, অ্যাডভার্বের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে LY থাকবে, কিন্তু এই LY থাকলেই সেটা অ্যাডভার্ব হবে না। তাই এটা একটু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হিসেবে লিখে রাখো। সেটা হলো যদি আমাদের নাউনের সাথে LY থাকে, কি থাকে, নাউনের সাথে LY যুক্ত হয় তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয় বলো, তাহলে LY থাকলে কি অ্যাডভার্ব হয় না, কারণ এই যে এখানে আমরা সেটা প্রমাণ করে ফেললাম। নাউনের সাথে LY যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, মনে থাকবে। তাহলে আগে নাউন আইডেন্টিফাই করতে হবে, দেখতে হবে LY যুক্ত ওয়ার্ডটা তার LY বাদ দিয়ে যে পোর্শনটা আছে সেটা কি নাউন কিনা। যদি নাউন হয়, যেমন আমি যদি বলি ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড এই কথাটার সাথে LY তোমাকে বললো ফ্রেন্ডলি, কথাটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি কি, তখন তুমি দেখবা LYটাকে বাদ দিবা। LY বাদ দেওয়ার পরে থাকলো কি ফ্রেন্ড কি কখনোই, এটা আমরা বুঝতে পারতেছি ফ্রেন্ড হলো নাউন, তাহলে নাউনের সাথে LY হলে এটা নিশ্চয়ই একটা কি বলো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না কিন্তু। এরপর আসো
অ্যাডজেক্টিভের সাথে, কিসের সাথে? অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন কিন্তু কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন দেখো আমরা যদি বলি যে লেট, LATE, লেট, লেট মানে কি? দেরি, দেরি হওয়া। তাহলে আমরা আসি, লেটলি দেওয়া আছে, কি দেওয়া আছে? লেটলি। এই লেটলি কথাটা তোমাকে বলে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? তাহলে তুমি এলওয়াই কেটে দাও, দিয়ে দেখো লেট কথাটা কি? লেট কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে কেউ দেরি করতেছে, তার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে যে সে দেরি করে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে কি হয়? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে অ্যাডভার্ব হয়। তাহলে এই যে এতটুকু মনে রাখতে পারলে, যা যা পড়াইলাম এতক্ষণ, এগুলো মনে রাখতে যদি পারো, তাহলে তোমার কিন্তু পার্সোপিসিস থেকে যে একটা কোশ্চেন অবশ্যই আসবে ইনশাল্লাহ, সেটা তোমার আর সমস্যা হবে না। আর যদি 2টা আসে 3টা আসে তাহলে তো আরও অনেক ভালো হয়ে যাবে, তোমাদের মানে তোমরা কমন আরও বেশি পাবা, তাই না? এখন আসো আমরা এখন স্লাইডে ফিরে যাব। আমাদের যে দেখো এখানে কি বলছে? দ্য নাউন অফ বোর, নাউন অফ বোর, বোরের সাথে দেখো এই যে আমরা পড়তেছিলাম ডোম, সরি ওখানে DOOM লিখেছি কিন্তু DOM হবে, ওকে? তাহলে দেখো বোরডম, এই যে বোরিং কেন নাউন হবে না? দেখো একটা জিনিস মাথায় রাখবো, ভার্ব, হ্যাঁ বোর, বোর কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? এই ভার্বের সাথে আমরা যখন আইএনজি করি, এই জিনিসটা 2টা জিনিস হতে পারে, 2টা পার্সোপিসিস হতে পারে, হতে পারে আইদার এটা একটা নাউন অথবা এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা কি বলো? অ্যাডজেক্টিভ। তাই কোনো ভার্বকে যদি বলে যে এই ভার্বের নাউন ফর্ম কোনটা হবে, তখন আমরা আইএনজিকে নাউন বলতেও পারি, আবার সেটা কিন্তু অ্যাডজেক্টিভও হইতে পারে। তাই আমরা এই জন্য এই যদি আমার অন্য অপশন থাকে সেটাকে প্রাধান্য দিব, শুধু আইএনজিটাকে আমি প্রাধান্য দিব না। সেক্ষেত্রে যদি অন্য অপশন থাকে সেটা আমার অ্যান্সার করতে হবে, আর যদি নাই থাকে কথার কথা, তখন আমরা বোরিংকে কিন্তু নাউন দিতে পারবো, মনে থাকবে। তাহলে এখানে বোরিং হবে না, কারণ কেননা আমার এখানে ডম আছে, কি আছে? বোরডম আছে, এগুলো, এটা হবে অ্যান্সার, ওটা তাহলে অ্যান্সার হবে না। আর বোর্ডস এগুলো তো হবেই না, বোর্ড এগুলো হবে না। এটা এই যে কোনো ভার্বের সাথে লিখে রাখো, ভার্বের সাথে ইডি বা ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার ফর্ম, কত নাম্বার ফর্ম? 3 নাম্বার, মানে পাস্ট পার্টিসিপল হলেই সেটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হয়। কি হয়? অ্যাডজেক্টিভ হয়, মনে থাকবে, অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই বোর্ড এই কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা একটু আগাবো সামনে, দেখি অনেকগুলা কোশ্চেন আমরা দেখে ফেলেছি অলরেডি। এখন আসো এখানে দেখো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভয়েস পড়তে হবে বলেছি আমি, 3 স্টার আসতেও পারে না আসতে পারে, বাট ইটস ইম্পর্টেন্ট। তাহলে হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম। দেখো এই জায়গাটাতে একটা জিনিস ভয়েসের ক্ষেত্রে একটু লিখো আমার সাথে, ভয়েসের ক্ষেত্রে যেটা আমার জানতেই হবে সেটা হলো একটা শর্ত আছে। সেই শর্তটা কি? শর্ত হলো আমার ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে বলো? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো সে সকল ভার্ব যেটা কিনা সাবজেক্টের দ্বারা প্রভাবিত হয়, যেটা কিনা টেন্সের দ্বারা প্রভাবিত হয়। কিসের দ্বারা বলেছি? সাবজেক্টের দ্বারা আর টেন্সের দ্বারা, সাবজেক্টের দ্বারা আর টেন্সের দ্বারা। দেখো তো এই যে লাইক কথাটা, এই কথাটা হি ডাজ নট লাইক, এটা কিন্তু টেন্স দ্বারা প্রভাবিত হয়েছে। কেননা এই যে টেন্সের কারণে এখানে ডাজ নট হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডাজ নট হওয়ার কারণে এটা কিন্তু লাইকস হয়নি, হয়ে গেছে লাইক। তার মানে এই যে সে নিজের মতো কিছু করতে পারলো না, তার কাজটাকে প্রভাবিত করলো এই যে এই সেন্টেন্সের যে টেন্স, সেই টেন্সটা তাকে প্রভাবিত করেছে, ঠিক আছে? আবার দেখো এই যে হি এটা হওয়ার কারণে কিন্তু আমার এখানে ডাজ নট হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ডাজ নট হয়েছে, নাহলে কিন্তু ডু নট হতে পারতো। ডাজ নট কিন্তু ইনডিরেক্টলি এখানে লাইকের উপরে কি করতেছে? একটা প্রভাব বিস্তার করতেছে। তাহলে মূল প্রভাবিত হচ্ছে হলো লাইক ভার্বটা। তাই এই যে লাইক যে ভার্ব এই ভার্বটা দেখো তো, লাইক যে ভার্ব এই ভার্বটা হলো আমাদের এখানে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। অনেক ক্ষেত্রে আমরা যদি ডিটেলস আলোচনা করি তখন কিন্তু ডু ডাস অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে হলো ফাইনাইট ভার্ব, কিন্তু আমরা সেটা এখন ওই আলোচনা করার সময় নাই। যতটুকু আমি বোঝাচ্ছি ততটুকু বোঝো। এই যে লাইক এই কথাটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব থাকতে হবে, এটা আমার কি শর্ত? মেইন শর্ত। 2 নাম্বার কথা হলো আমার ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। কি থাকতে হবে? ট্রানজিটিভ ভার্ব। কি বলো? ট্রানজিটিভ ভার্ব। আসো তো ট্রানজিটিভ ভার্বটা কি একটু খোলাসা করি। ট্রানজিটিভ ভার্ব হলো যে সকল ভার্বের অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে। যে সকল ভার্বের অবজেক্ট আছে সে সকল ভার্বকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কিভাবে পাবো? ভার্বকে আমরা কোশ্চেন করব। কি দিয়ে কোশ্চেন করব? কি বা কাকে।
কি বা কাকে, কি বা কাকে দিয়ে কোশ্চেন করে আমি যদি অ্যান্সার পাই, ভার্বকে কোশ্চেন করব, কাকে, ভার্বকে। যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পাই, তাহলে ওই অ্যান্সারটাই হবে হলো অবজেক্ট। এখন আসি, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, পিপল লাফিং অ্যাট হিম, যারা তার উপরে হাসাহাসি করে তাদেরকে সে পছন্দ করে না। তাহলে আমি লাইককে বলেছি একটা ফাইনাইট ভার্ব, এই লাইক ভার্বকে আমি আরেকটা কোশ্চেন করবো, এটা কি ট্রানজিটিভ কিনা। তাহলে ট্রানজিটিভ ভার্ব হতে হলে আমি কোশ্চেন করতে হবে কি বা কাকে দিয়ে। তাহলে সে কি পছন্দ করে না, উত্তর কিন্তু আমরা পাবো, সেটা হলো যারা তার উপরে হাসাহাসি করে, তার বিষয়ে হাসাহাসি করে, তাদেরকে পছন্দ করে না। তাহলে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে আমি কিন্তু অ্যান্সার পাচ্ছি পিপল লাফিং অ্যাট হিম, পিপল লাফিং অ্যাট হিম। তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব, দ্যাট মিনস এটার একটা ভয়েস চেঞ্জ অবশ্যই হবে। তাহলে ভয়েস চেঞ্জ হতে হলে দুইটা শর্ত, ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে। এখন আসি, দেখো তো এখানে ভার্ব দেখতে পাচ্ছি হি ডাজ নট লাইক, এটা একটা ভার্ব, লাইক একটা ভার্ব। আবার দেখতে পাচ্ছি লাফিং, লাভ থেকে লাফিং, এটাও তো ভার্ব। তাহলে এই ভার্বের ক্ষেত্রে এই ভার্বটা কি আমার ট্রানজিটিভ কিনা দেখতে হবে। দেখো তো লাফিং যে ভার্বটা, বা আমরা বলবো এটা কি ফাইনাইট কিনা। দেখো তো এটা ফাইনাইট কিনা, না, কেন না, কারণ এই যে লাফিং ভার্ব ছিল লাফ, ভার্ব ছিল লাফ, তার সাথে হয়ে গেছে আইএনজি, কি হয়ে গেছে, আইএনজি। তাহলে এই আইএনজি কি সে কারো প্রভাবে হয়েছে না নিজে নিজেই হয়ে গেছে। দেখো এখানে কি কোনো টেন্সের প্রভাব আছে, টেন্সের মানে এখানে কি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস হয়েছে যে সাহায্যকারী ভার্ব আছে তাই এখানে আইএনজি হয়ে গেল, না, এমন কোনো প্রভাব তার উপর পড়েনি। আবার এখানে কি কোনো সাবজেক্টের প্রভাব আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই তুমি আইএনজি হয়ে যাও, এরকম কোনো রুল আমরা দেখেছি জীবনে, দেখিনি। তার মানে এই ভার্বটা কারো কথা না মেনেই সে আইএনজিতে পরিণত হয়ে গেল। তার মানে এটা হলো আমার ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব হলো সেটা যেটা কিনা টেন্সের উপরে এবং সাবজেক্টের উপরে তার একটা সে হলো প্রভাবিত হবে, এদের দ্বারা প্রভাবিত হবে, সে হলো নিজের মতো কিছু করতে পারে না। কিন্তু এই ভার্বটা দেখো সে নিজের মতো আইএনজি হয়ে গেছে কারো কথা না শুনেই, তাই এই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারবো না, এটা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব থাকলে সেটার ভয়েস চেঞ্জ হয় না। ভয়েস চেঞ্জ বলতে কি বোঝাচ্ছি, ভয়েস চেঞ্জ মানে এই যে ভার্বটা আমার ফাইনাইট ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটার সাথে সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কি ফর্ম হয় ভয়েস চেঞ্জে, পাস্ট পার্টিসিপল বা 3 নাম্বার ফর্ম হয়, ঠিক আছে। তাহলে এই লাফিং এর কোনো পাস্ট পার্টিসিপল হবে না, কারণ কেননা এটা ফাইনাইট ভার্ব নয়। তাহলে কোনটার পাস্ট পার্টিসিপল হবে ভয়েস চেঞ্জ করতে গেলে, লাইকের হবে। কার হবে, লাইকের। তাহলে এখন আসো, লাইকের পাস্ট পার্টিসিপল যেটাতে আছে সেটা হবে অ্যান্সার। এখন আসো, এই যে সেন্টেন্সটা অনেক বড়, আমরা দেখবো লাইকের, আমরা জাস্ট জিস্ট পয়েন্ট দেখবো, ইংলিশের ক্ষেত্রে বলেছি না। তাহলে লাইকড আছে যেখানে সেটা হবে অ্যান্সার। এখানেও লাইকড আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লাইক নাই, শুধু লাইক নাই, কোনো পাস্ট পার্টিসিপল নাই, শুধু লাইক আছে। তাহলে এটা চোখ বন্ধ করে অ্যান্সার হবে না, পড়ারই দরকার নাই। এখানে দেখো লাইক শুধু, তাহলে এটাও হবে না। আবার দেখো এখানেও কোনো লাইক নাই, পাস্ট পার্টিসিপল নাই। দেখছো আমি কিছুই পড়লাম না, জাস্ট আমার একটা বেসিকের কারণে আমি কিন্তু 10 সেকেন্ডেই অ্যান্সারটা করে ফেলতে পারবো যে এখানে দ্য অ্যান্সার উইল বি দ্য ফার্স্ট সেন্টেন্স উইল বি দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে আসো, দেখো হুজ বুক ইজ দ্যাট, হুজ বুক ইজ দ্যাট মানে কার বই এটা, এটা কার বই। দেখো তো এখানে একটা জিনিস আমরা জানতে হবে, সেটা হচ্ছে পজেসিভ। পজেসিভ বানানটাও একটু দেখে নিও, হ্যাঁ দেখে নিও বলতে দেখো অনেক সময় স্পেলিংয়ে আসে। দেখো পজেসিভ, এই যে পজেসিভ, এই পজেসিভ মানে হচ্ছে অধিকার। কার বই, আমার বই, তার বই, মিতার বই, অমুকের বই, তমুকের বই, এই যে অধিকার, অধিকারকে আমরা বলতেছি পজেসিভ। পজেসিভ এটা কখনো কখনো আমরা ডাবল পজেসিভ করি, কি করি, ডাবল পজেসিভ। পজেসিভ মানে আমার বই। দেখো আমাকে বললো এটা কার বই, আমি বললাম আমার বই, তাহলে কি বলতে হবে, মাই বুক বলতে হবে। কি বলতে হবে, মাই বুক। দেখো আমাকে কেউ কোশ্চেন করলো এটা কার বই, আমি বললাম আমার বই। এই কোশ্চেনের অ্যান্সার আমার বই না বলে আমি কিন্তু এভাবে বলতে পারতাম আমার বললেও কিন্তু যে আমাকে কোশ্চেন করেছে সে বুঝে যাবে যে বলতে চাচ্ছে যে এটা আমার বই। আমার বলার মাধ্যমে সে কিন্তু তার মনে কিন্তু আর কোনো কোশ্চেন উদ্ভাবন হবে না। তার মানে আমার বলা যে কথা, আমার বই বলা একই কথা। এই যে আমার বই আর আমার, এই দুইটা কথা একই, কিন্তু এখানে একটা জিনিস লুকায়িত আছে, সেটা হচ্ছে
আমার কথার মধ্যেই, আমার যখন আমি বললাম এর মধ্যেই কিন্তু বই কথাটা লুকায়িত আছে, যেটা কিনা আগে উল্লেখ করা হয়েছিল বলে আমিও বুঝলাম যে আমি বইয়ের কথা বলতে চাচ্ছি, যে কোশ্চেন করছে সেও বুঝলো যে আমি বইয়ের কথা বলতে চাচ্ছি। তাহলে এটাকে বলি আমরা ডাবল পজেসিভ। কি বলি বলো? ডাবল পজেসিভ, DOUBLE, ডাবল পজেসিভ। ডাবল পজেসিভ মানে কোনো কিছু যখন উল্লেখ করা হয় তখন অধিকার বোঝাতে হলে এই যে উল্লেখিত যে জিনিসটা সেটা আমি যদি সাইলেন্ট করে রাখি সেটাকে আমরা বলি ডাবল প্যাসিভ। তাহলে এখানে আমি যদি আমার বই না বলে আমার বলতে চাই তখন আমাকে বলতে হবে মাইন। কি বলতে হবে? মাইন। এই মাইন হলো একটা ডাবল প্যাসিভ, দ্যাট মিনস যে আমি অধিকার সূচক জিনিস বোঝাতে যাচ্ছি, এবং এই যে বুক কথাটা যেহেতু আগেই উল্লেখ করা হয়েছে তাই আমি সেকেন্ডলি আর এটাকে ইউজ করতে চাচ্ছি না, তাই আমি এটাকে বলবো মাইন। কি বলবো? মাইন বলবো। মনে থাকবে? আচ্ছা, এবার আসো, হুজ বুক ইজ দ্যাট? তাহলে কার বই এটা? মিতার বই। মিতার বই। তাহলে মিতাস বুক। এখন আমি এটাকে মিতাস বুক এটাও বলতে পারবো, অথবা আমি যদি বলি এটা কার বই? মিতার বই, এটাও যেমন বলতে পারবো। অথবা আমি বলতে পারবো এটা কার বই, যেহেতু বই কথাটা আগে উল্লেখ করে দিছে তাহলে আমি আর বই পরে আর দিব না, আমি তখন বলবো মিতার। এটা কার বই? মিতার। তাহলে আমি বলবো মিতাস বললেই মিতাস বুক বোঝা যাবে, মিতাস বুক বোঝা যাবে। এটাকে আমরা ডাবল প্যাসিভ বলি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি মিতাস যেখানে আছে সেটা অ্যান্সার হবে। এটা তাহলে অ্যান্সার হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা চোখ বন্ধ করে হবে না। এখন আসো, মিতাস যে বললাম এটার সাথে যদি আবার অফ দেই তাহলে মিতাস তার আবার অফ মানে এর, মিতা এর হয়ে গেল, মিতা এর হয়ে যাচ্ছে, তাহলে তো এটা অর্থসূচক হচ্ছে না, অর্থ আমাদের সঙ্গতিপূর্ণ হচ্ছে না। তাহলে অফ মিতাস এটা হয় না, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। এখন আসো, এটার মধ্যে পার্থক্য কোথায়? এটা এই জায়গাটাতে পার্থক্য। তাহলে এই বেসিকটা ক্লিয়ার করতে হবে। দেখো, ইট এই অ্যাপোস্ট্রফি এস যখন দেই এটার মানে বোঝায়, দেখো তো এরা কি? এরা হলো প্রোনাউন। যখন আমাদের কাছে প্রোনাউন থাকবে, কি থাকবে বলো? প্রোনাউন কোনগুলা? প্রোনাউন হচ্ছে আই, প্রোনাউন হলো হি, প্রোনাউন হলো শি, প্রোনাউন হলো দে, প্রোনাউন হচ্ছে ইউ, প্রোনাউন হচ্ছে ইট। ওকে, এই যে প্রোনাউন, এই প্রোনাউনের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে বা অ্যাপোস্ট্রফি অন্য কিছু থাকে তাহলে সেটা দ্বারা অক্সিলিয়ারি ভার্ব বোঝায়। কি বোঝায়? অক্সিলিয়ারি ভার্ব বোঝায়, বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যাদেরকে শিখি তাদেরকে বোঝায়, তারা মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করতে পারে, নো প্রবলেম। তাহলে এই যে ইট ইজ, এটা কি হবে বলো? ইট ইজ, ইটস না। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে আমি যদি বলি মিতাস, এই যে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দিছি, এটা মানে বোঝাচ্ছে মিতা এর। কেননা এটা হচ্ছে একটা নাউন। কি বলো? নাউন। কিন্তু এটা কি? এটা হলো প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস মানে যে কথা, নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস মানে সে কথা না। তাহলে এটা হলো মিতাস মানে হচ্ছে মিতার, কিন্তু ইটস দেওয়া আছে, তার মানে এটার না, এটার বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে ইট ইজ, এটা হয়, ইট ইজ বোঝাচ্ছে, ইট ইজ। যদি এখানে থাকতো হি দিয়ে অ্যাপোস্ট্রফি এস থাকতো তাহলে বোঝাচ্ছে হি ইজ বা হি হ্যাজ। ওকে, হলো ওগুলা জিনিস এখন বলার টাইম নাই। তাহলে হি ইজ হতো, কি হতো? হি ইজ, কেননা এটা হলো একটা প্রোনাউন, প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব বোঝায়। এখন আসো, তাহলে এখানে ইট ইজ, এই যে দেখো ইট ইজ মানে বোঝাচ্ছি আমি এই যে বুকটার কথা বোঝাচ্ছি, তাহলে আমি এখানে এটার বোঝাতে চাচ্ছি, এটার মিতার এটা বোঝাতে চাচ্ছি, নাকি এটা হয় মিতার, এটা হয় মিতার বোঝাতে চাচ্ছি। তাহলে ইট ইজ মিতাস হবে। আর ইটস এটা হবে না কেন? ওই যে ইটস, এই যে অ্যাপোস্ট্রফি কমা বাদ দিয়ে যে এস হবে সেটার মানে বোঝাবে এটার, সেটার মানে কি বোঝাবে? এটার। বুঝছি তো? বুঝছি, আই গেস। এরপর আসো, দেখো দ্য অ্যান্টোনিম অফ ম্যালিন এটার তোমরা অনেক সময় যারা টিউমারের কথা শুনেছো তখন দেখবা যে দুই ধরনের টিউমার হয়, একটা ভালো বলতে তো টিউমার তো খারাপই, কিন্তু একটা ক্ষতি বেশি করে বা একটা ক্ষতি করে না, আর একটা ক্ষতি করে। সেটা হচ্ছে, যেটা ক্ষতি করে সেটা হচ্ছে ম্যালিগনেন্ট, আর যেটা হচ্ছে ক্ষতি করে না সেটাকে বলি আমরা বেনাইন। এই যে বিইএন এই কথাটা ভালো অর্থ বোঝায়। কি বোঝায়? ভালো অর্থ বোঝায়। ঠিক আছে, বিইএনই, দেখো বেনিফিশিয়াল বানানে বিইএনই আছে, তাই না? এরকম এই যে দেখো বিনাইন, এটা হলো কি? এটা ভালো অর্থ বোঝায়, উপকারী অর্থ বোঝায়। তাহলে দ্য অ্যান্টোনিম অফ ম্যালিগনেন্ট থেকে ম্যালিন থেকে ম্যালিন মানে খারাপ, মেল মানে ম্যাল নিউট্রিশন বলে না, ম্যাল নিউট্রিশন মানে কি? খারাপ জিনিস, মানে নিউট্রিশনের অভাব বা নিউট্রিশনের অভাব, ম্যাল নিউট্রিশন। তাহলে
বা ধরো হচ্ছে মানে তুমি যেটা খাচ্ছ সেটা নিউট্রিশন হিসেবে নিচ্ছ, কিন্তু সেটা আসলে নিউট্রিশনের কাজ করতেছে না, ম্যাল নিউট্রিশন। তাহলে এই যে ম্যালিন, এটা আসলে কি বোঝাচ্ছে? খারাপ বোঝাচ্ছে। এটার বিপরীত হচ্ছে বিনাইন। বিনাইন, বিনাইন মানে উপকারী। দেখো ব্যাড মানে খারাপ, এটা হবে না। হোস্টাইল মানে শত্রু, এটাও হবে না। এরপর হার্মফুল মানে খারাপ, তাহলে এটার অ্যান্টোনিম হবে হলো বিনাইন। বুঝেছি? ওকে, দেখো চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, স্পেলিং থেকে আসছে। দেখো এই যে দেখো সিনোনিমাস, এখানে মেইন যে বিষয়টা সেটা হলো মাস আর MOUS, মাস, এটার খেলা। সিনোনিমাসের ক্ষেত্রে, সিনোনিমাসের ক্ষেত্রে MOUS থাকে, অ্যান্টোনিমাসের ক্ষেত্রে একই থাকবে MOUS। তাহলে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে MOUS থাকে। কিন্তু এই দেখো হিপ্পোটোমাস, হিপ্পোটোমাস, সরি হিপ্পোপোটামাস, হিপ্পোপোটামাস মানে হলো, এটার মানে হলো জলহস্তি। ঠিক আছে? তাহলে এই যে হিপ্পোপোটামাস, এখানে হয় মাস হয়, কি হয় বলো? মাস হয়। তাহলে এটাও ভুল, এটাও ভুল দেওয়া, এটাও ভুল দেওয়া, এটাও ভুল দেওয়া, কারণ এখানে বলছে কারেক্ট কোনটা সেটা বের করতে হবে। তাহলে কোশ্চেনে কিন্তু তুমি মনে মনে ভাবতেছো এটা এখানে এখানে ইনকারেক্ট কোনটা সেটা বের করতে। তাই এই যে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, এখানে কি কারেক্টটা চাইছে নাকি ইনকারেক্ট, এটা কি নেগেটিভটা চাইছে নাকি পজিটিভ, কোশ্চেন পড়তে আগে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হিপ্পোপোটামাস এটাও হবে না, সিনোনিমাস হবে না, অ্যান্টোনিমাসও হবে না। কেন? এই মাসের খেলার জন্য। এরপরে আসো হিপোক্রিসি, এটা হচ্ছে আমার সঠিক। এখানে হিপোক্রিসি, আমরা সবাই বলি হিপোক্রেসি, হিপোক্রেসি পড়ি, কিন্তু আসলে মেইন ওয়ার্ডটা হলো হিপোক্রিসি। তাহলে এই হিপোক্রিসি, এই এটার মানে হলো ভণ্ডামি। ঠিক আছে? ভণ্ডামি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে। এরপর আসো আ সিমিলার ওয়ার্ড ফর টাম্বল, আ সিমিলার ওয়ার্ড ফর টাম্বল। টাম্বল মানে সব হচ্ছে আমরা বলতে পারি এলোমেলো, এলোমেলো। টাম্বল মানে কি বলো? এলোমেলো। এই দেখো টাম্বল, এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে কেমন যেন অন্যরকম একটু শোনা যাচ্ছে, তাই না? তাহলে টাম্বল এই কথার মানে হলো এলোমেলো। এটার এটার দেখো অর্ডার, অর্ডার মানে সাজানো, অর্ডার মানে কি বলো? সাজানো, শ্রেণীবদ্ধ করা। এরপরে আসো অর্গানাইজ বা অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানেও কিন্তু সাজানো। এরপরে আসো কি অর্গানাইজ, অর্গানাইজ মানেও কি? সাজানো। তাহলে এগুলো সবই সাজানো। আর এটা হচ্ছে কি? এটা হলো অসাজানো, মানে এটা হচ্ছে এলোমেলো। তাহলে স্পিল, স্পিল হবে অ্যান্সার। কি হবে বলো? স্পিল হবে অ্যান্সার, এগুলো অ্যান্সার হবে না। ঠিক আছে? স্পিল বানানটা দেখো SPILL, স্পিল। আর টাম্বল, টাম্বল স্পিল একই জিনিস। ঠিক আছে? এরপরে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, একটা প্যাসেজ ছিল, যাই হোক আমরা প্যাসেজটা ইনক্লুড করা হয়নি, তাহলে ওই অ্যান্সার দেখেও আমাদের লাভ নাই। এরপরে আসো দ্য সিনোনিম ফর কম্প্যাশন। দেখো কম্প্যাশন মানে কি? দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে কত কোশ্চেন আসে। কম্প্যাশন, কম্প্যাশন মানে কি বলতো? কম্প্যাশন মনে রাখবো কিভাবে? কম, কম মানে কম। আর প্যাশন মানে কি? যাদের প্যাশন কম। প্যাশন মানে কি? যাদের ইচ্ছা শক্তি কম, যাদের হচ্ছে কি বলবো, যাদের থাকে না লক্ষ্য, লক্ষ্যটা নাই আসলে, কম। তাহলে যাদের প্যাশন কম তাদেরকে আমরা কি করি? সহানুভূতি দেখাই না, যে ক্লাসে যারা ভালো মতো পড়ালেখা করে না তাদেরকে আমরা যারা পড়ালেখা করি তারা একটু শিখাই দেয়, সহানুভূতিশীলতা দেখায়। তাহলে এই যে কম প্যাশন যাদের, তাদেরকে সহানুভূতিশীলতা দেখায়। তার মানে এটা হলো, এটার মানে হলো সহানুভূতি। কি বলো? কম্প্যাশন মানে কি? সহানুভূতি। মনে থাকবে সারা জীবন? থাকবে ইনশাআল্লাহ। তাহলে কম্প্যাশন, এই যে সহানুভূতি, এটার কি জানতে চাইছে? সিনোনিমাস ইয়াটা আমার জানতে চাইছে। তাহলে সিনোনিম কোনটা? ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি বলো? ইনডিফারেন্ট মানে ডিফারেন্ট মানে বোঝাই যাচ্ছে যে এটা কি আমার এখানে কি বলছে? সহানুভূতি। তো ইনডিফারেন্ট কথাটা তো যাচ্ছেই না এর সাথে। ইনডিফারেন্ট, ডিফারেন্ট, এই ডিফারেন্ট কথাটা যদি তুমি জানো ভিন্ন, তাহলে ইনডিফারেন্ট মানে ওই রিলেটেড কিছু একটা হবে। তাহলে এটা কি কখনোই তোমার কম্প্যাশন বা হচ্ছে সহানুভূতির সাথে যাবে? যাবে না। এরপরে আসো ক্রুয়েলটি মানে কি? ক্রুয়েলটি মানে আমরা সবাই জানি এটা তো সহানুভূতি নাই, এর একদম বিপরীত একটা অর্থ। সেটা হলো কি? আমরা যে বলি না ক্রুয়েলটি মানে হলো, মানে বাংলাটা মুখে আসতেছে না, এটা হচ্ছে থাকে না অন্যায় করে কারোর উপরে, মানে একদমই পশুর মতো ব্যবহার, এরকম আর কি। ঠিক আছে? তাহলে এটা হবে না। এরপর আসো এই যে হার্টলেসনেস, এই তিনটা একই এই তিনটা না, সরি সরি একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এই দুইটা একই অর্থ, ক্রুয়েলটি আর হার্টলেসনেস একই অর্থ। এই যে ইয়ার্নিং, ইয়ার্নিং মানে হচ্ছে সহানুভূতিশীলতা, সহানুভূতিশীলতা। ওকে, এরপর আসো অ্যাজ ফর। দেখো এই যে অ্যাজ ফর প্রিপজিশন, প্রিপজিশনের পরে কয়টা কয়টা জায়গা আছে? একটা। প্রিপজিশনের পরে কয়টা জায়গা আছে বলো তো? একটা জায়গা আছে। তাহলে পিএপিডি থেকে শুরু হয়ে শেষ হয়েছে এই যে একটা জায়গায়, একটা জায়গায়। তাহলে এই একটা জায়গায় কে বসবে বলো তো? নাউন, নাউন বসবে। একটা জায়গায় কে বসবে? নাউন। আমি তোমাদের প্রথমের দিকে বলতেছিলাম নাউন মানে যা,
প্রোনাউন মানে তাই, দুইজন একই জিনিস একই কাজ করে কিন্তু নাটক করে যেন তারা ভিন্ন। তাই নাউন যেখানে বসতে পারে সেখানে চোখ বন্ধ করে প্রোনাউনও বসতে পারে। তাহলে এখানে কি বসবে বলো? এখানে বসবে হলো অ্যাজ ফর। এখানে যেহেতু দেখতে পাচ্ছি নাউন কেউ নাই, প্রোনাউন আছে। আচ্ছা, এবার আসো, এই যে প্রোনাউন যেটা হবে সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, কি হয়? প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে যেমন তোমার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাই দেখেছো, বাই একটা কি ছিল? প্রিপোজিশন। এরপরে সবসময় দেখেছো অবজেক্টিভ ফর্ম হয়, নাউনের বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, তাহলে আমরা এখানে দেখব যেটা থাকবে সেটার অবজেক্টিভ ফর্ম হবে। অবজেক্টিভ ফর্ম কোনটা? মাই কোনো অবজেক্টিভ ফর্ম না, মাই হলো পজেসিভ ফর্ম, তাহলে এটা অ্যান্সার হবে না। মাইন হলো ডাবল পজেসিভ, এটাও হবে না। তাহলে মাইও হইতে পারে, মাই সেলফও হতে পারে, কিন্তু এই মাই সেলফ এই কথাটা কিন্তু এটা কি? এটা কিন্তু কোনো কি না, আমাদের অবজেক্টিভ ফর্ম না, এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা প্রোনাউন কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম না। এটা অবজেক্টিভ ফর্ম কোনটা? অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে চোখ বন্ধ করেই মি ছাড়া আর অন্য কোথাও যেহেতু মি নাই বা অবজেক্টিভ ফর্ম নাই, তার মানে বা পরেরটা আমরা না দেখলেও অ্যান্সার বলে ফেলতে পারবো। ঠিক আছে, মি, দেয়ার অন, এটা আমরা তো একটা দেখার মাধ্যমে বুঝে ফেলতে পারছি, বি হবে অ্যান্সার। দ্য নাউন অফ এক্সাইট। এক্সাইটে দেখো এই যে একটা ওয়ার্ড দিছে, তার নাউন ফর্ম জানতে দিছে। এক্সাইট দেখো এই যে শেষে আইটিই এটা আছে, এটা মানে হলো ভার্ব। এটা কি বলো? এক্সাইট মানে হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই যে টি তোমাদেরকে বললাম এটিই, এটা বলেছি ভার্বের ক্ষেত্রে সাফিক্স হিসেবে থাকে। আবার টিই এই কথাটাও থাকে, এই কথাটাও থাকে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা, বা আমি তো তোমাদেরকে যেগুলো লিখে দিয়েছি ওগুলো মনে রাখলে হবে। এক্সাইট, এক্সাইটের সাথে কি হবে এখানে বলো তো? আমার চাইছে নাউন, কি চাইছে? নাউন, তাহলে কি এবল হবে? এবল মানে তো অ্যাডজেক্টিভ, আমি তোমাদেরকে দেখালাম তখন সাফিক্সগুলো লিখে দিছি কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। এক্সাইটিং, তার মানে এই যে এটা নাউনও হতে পারে অ্যাডজেক্টিভ হতে পারে আইএনজি হলে, তাই না? তাহলে আমার নাউন লাগবে, আমি দেখি আর যদি অন্য কিছু না পাই তাহলে ওটাকে অ্যান্সার দিব। এক্সাইটেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটাও অ্যান্সার হবে না। এরপর আসো এক্সাইটমেন্ট, এ দেখো শেষে মেন্ট আছে, মেন্ট থাকলে চোখ বন্ধ করে নাউন, তাহলে আমি যেহেতু অন্য আরেকটা পাইছি তাই এটা হবে অ্যান্সার, না হলে ওটাই হতো, তাহলে এটার অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে না। সোজা না অনেক? এরপর আসো কালাম ফাউন্ড ইট হার্ড টু গেট আপ ফ্রম বেড আফটার দ্য অ্যালার্ম ক্লক ড্যাশ অ্যাট 6 AM। মানে কালাম নামের একটা ছেলে আছে যে কি বেড থেকে উঠতে অনেক কষ্ট হয় তার, কি হয় যখন হচ্ছে কি হয়, মানে অ্যালার্মটা বেজে ওঠে। তাহলে বেজে ওঠা, বেজে ওঠার ইংলিশ হচ্ছে, বেজে ওঠার ইংলিশ হচ্ছে গো অফ। অ্যালার্ম বেজে ওঠা বা বেজে ওঠার ইংলিশ হচ্ছে গো অফ। তাহলে এখানে আসো তো কোথায় গো অফ আছে? এই যে ওয়েন্ট অফ আর গো অফ, গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট অফ। ঠিক আছে, তাহলে গো অফ না হয়ে ওয়েন্ট অফ হবে। ঠিক আছে, ওকে নাও এরপর আসো, পড়ে যাচ্ছিলাম, যাই হোক, হুইচ ওয়ান ইজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে কোনটা ইনকারেক্ট দেখো, এই যে ইনকারেক্ট, ভালো করে পড়বা কিন্তু, ঠিক আছে, ভালো করে পড়তে হবে। তাহলে ইনকারেক্ট স্পেলিং কোনটা বলো? এই দেখো ডিপোর্টেশন, এগুলো আসলে মুখস্থ না থাকলে পারা কঠিন। এখানে দেখো ডিপ্রিসিয়েশন, এই যে এরকম যখন প্রিসিয়েশন মানে এরকম যখন পরপর আই বা ই এরকম দেখবা, সেটাতে বুঝবা যে ওইখানে ঝামেলা আছে, ওইখানে কি আছে বলো? ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে এই যে ডিপ্রি হবে আসলে PRE, ডিপ্রিসিয়েশন হবে, ডিপ্রিসিয়েশন। এতটুকু একটু মাথায় রাখো, এটা একটা ক্লু জাস্ট, অনেক সময় তো এক্সেপশনাল আসতে পারে, সেক্ষেত্রে আর করা কিছু থাকবে না। কিন্তু যখন তোমার অ্যান্সার তোমার কিছুই পারতেছো না, তখন তো তুমি একটু গেস করে করে আগাইতে হবে, সেক্ষেত্রে 50% যদি চান্স থাকে তোমার একটা হয়ে যেতে পারে, তাই না? ওকে, নাও হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ল্যাটেন্ট? ল্যাটেন্ট মানে লুকায়িত, ঠিক আছে, এটা আগে সবাই জানো। হিডেন মানেও লুকায়িত, এটা হবে না, অ্যান্টোনিম চাইছে, তাহলে হিডেন হবে না। এরপরে কনসিল্ড মানে লুকায়িত, এটাও হবে না। লার্কিং মানেও লুকায়িত, এটাও হবে না। তাহলে অ্যান্সার উইল বি দ্য নাম্বার সি। সেটা কি বলো? অবভিয়াস। অবভিয়াস মানে কি? যে একদম সঠিক, যেটা সবাই দেখতে পাচ্ছে, যেটা একদম নিশ্চিত, এরকম কিছুকে আমরা বলতেছি অবভিয়াস। আর যেটা আমরা দেখতে পাই না, ল্যাটেন্ট, লুকায়িত, সেটা হলো ল্যাটেন্ট। ওকে, এরপর আসো, মনির ইজ সিটিং, সিটিং ড্যাশ দ্য ডেস্ক ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। জাস্ট এখানে দেখো দুইটা, আমাদের একটু আগে আরেকটা দেখেছিলাম দুইটা শূন্যস্থান ছিল, একটা দেখার মাধ্যমে অন্যটা আমরা অ্যান্সার এমনিতেই বলে ফেলতে পারতেছি। তাহলে আমার এই যে ফ্রন্টের আগে কি হয় এটা যদি জানি, অথবা এই যে এখানে সিটিং এর পরে কি হয় এটা যদি জানি, একটা জানলেই অ্যান্সার করে ফেলতে পারবো। দেখো আমার এখানে ফ্রন্টের আগে সবসময় ইন হয়, মনে রাখতে হবে, ইন ফ্রন্ট। কি বলো? ইন ফ্রন্ট। তাহলে ইন কোথায় আছে? 2 নম্বরে একটা জায়গাতেই আছে, এগুলাতে নাই, এগুলাতে নাই, এগুলাতে নাই, তাহলে তো চোখ বন্ধ করে এই হবে অ্যান্সার। আচ্ছা, এবার আসো, মনির সিটিং অ্যাট দ্য ডেস্ক,
কোনো একটা জিনিসের উপরে বসা, ধরো এই জায়গাটাতে তুমি বসছো, ঠিক আছে, এভাবে সরি কি আঁকাইলাম, যাই হোক এই যে ধরো এই চেয়ার, এখানে তুমি বসছো মনে করো, ঠিক আছে, আচ্ছা তুমি এটা এটা পা ঝোলায় বসে আসো, এই যে তুমি বসলা, এই যে জিনিসটার উপরে বসলে তখন আমি সেটাকে বলবো অন, অন, সিটিং অন, সিট অন, সিট অন। কিন্তু যখন কোনো একটা জায়গায় বসে তুমি কোনো একটা ওই পুরো একটা সেট আপ আছে, পুরো একটা কি আছে সেট আপ, যেমন আমি চেয়ারের উপর বসলে এটা আমার জাস্ট বসাই বোঝাচ্ছে, কিন্তু চেয়ারের সাথে আমি যখন একটা ডেস্ক নিয়ে বসবো, একটা টেবিল নিয়ে বসবো, এই এই বসাটা কিন্তু উপরেই বসা, সরি উপরেই বসা, কিন্তু এখানে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে শুধু বসে থাকার মধ্যে আর এই যে ডেস্ক নিয়ে বসা এটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো কাজের পার্থক্য। এটা আমার একটা কাজ ওরিয়েন্টেড, কি বলো, কাজ ওরিয়েন্টেড, এখানে আমি পড়াশোনা করবো, এই করবো সেই করবো, তাহলে কাজ ওরিয়েন্টেড বসার ক্ষেত্রে আমরা তখন সিটিং অ্যাট দিই, কি দিই বলো তো, অ্যাট, সিটিং অ্যাট দিই, কারণ ওই ওই জায়গা ওরিয়েন্টেড, কোনো জায়গা ওরিয়েন্টেড বোঝালে তখন আমরা অ্যাট ব্যবহার করি, ইন অথবা অ্যাট ব্যবহার করি। বড় জায়গা বোঝালে ইন হয়, আর ছোট জায়গা হলে অ্যাট হয়। তাহলে এখানে অ্যাট হবে অ্যাট দ্য ডেস্ক ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ওকে, স্লিপলেসনেস কজেস প্রবলেম উইথ আওয়ার ড্যাশ ক্লক, আওয়ার ড্যাশ ক্লক, এটা বোঝাই যাচ্ছে যে স্লিপলেসনেস, ঘুম আসে না, এটা আসলে আমাদের কোথায় প্রবলেম করে, আমার বায়োলজিক্যাল সাইকেল, আমাদের একটা বায়োলজিক্যাল সাইকেল আছে, যেমন তুমি প্রতিদিন দেখো তুমি যেই সময়ে ঘুমাও সেই সময় তোমার ঘুম আসে, তাই না? তুমি দেখবা যে রাত হয়ে গেলে আমাদের ঘুম আসে, আমাদের দিনে আমরা যদি সারাদিন নাও ঘুমাই তারপরে দিনে অনেক সময় ঘুম আমাদের আসেই না, আসে না, এমন এমন তো হয়। তাহলে এটা কিন্তু এমনি এমনিই হয়, আমরা কিন্তু বুঝি না কেন হয়, সেই এমনি এমনি জিনিসটাকে আমরা বলতেছি বায়োলজিক্যাল, মানে আমাদের আমাদের বডির মধ্যেই এই এই জিনিসটা সেট করা আছে, বুঝছো তো? আলো থাকলে আমাদের ঘুম হয় না, আলো যখন চলে যায় পৃথিবী থেকে, মানে সূর্য বা অস্তমিত হয়, তখনই কিন্তু আমাদের কি হয়, ঘুম চলে আসে বা আমরা ঘুমের দিকে যাইতে থাকি, এটাকে বলি আমরা বায়োলজিক্যাল সাইকেল। এবং আলো ফুটলেই দেখা যায় যে আমাদের কি হচ্ছে, ঘুম ভেঙে যায়, আলো ফুটলে কি হয়, ঘুম ভেঙে যায়। আমরা তো আমাদের উপর খুব টর্চার করি, আমরা সেক্ষেত্রে আমাদের কথা না বলে আমরা অন্য প্রাণীর কথা বলতে পারি, তারা দেখবা সন্ধ্যার মধ্যে ঘুমাই গেছে, আবার ভোর হতে না হতে যে মোরগ ডাকে, তাই না? তাহলে এটাকে বলি আমরা বায়োলজিক্যাল সাইকেল, কি বলি বলো, বায়োলজিক্যাল ক্লক অথবা বায়োলজিক্যাল সাইকেল। The person who has committed such an dash crime must be severely punished. দেখো, দ্য পারসন হু হ্যাজ কমিটেড সাচ অ্যান, কি একটা ক্রাইম যে কমিট করেছে, কমিট করা মানে হলো ভুল করা বা সম্পন্ন করা, কোনো খারাপ কাজ সম্পন্ন করলে আমরা বলি কমিট, কি বলি, কমিট, আর ভালো কাজ হলে ডু বলি। তাহলে এই দেখো কমিটেড কি করেছে, একটা পারসন কি করেছে, খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের কারণে তাকে সিভিয়ারলি পানিশমেন্ট দেওয়া উচিত, খুবই বাজেভাবে তাকে বা খুবই গুরুত্বপূর্ণভাবে তাকে পানিশমেন্ট দেওয়া উচিত। তাহলে এখানে একটা খুবই খারাপ একটা ওয়ার্ড আসবে যে খারাপ ধরনের ক্রাইম করেছে। তাহলে দেখো ইনজুরিয়াস, এটাও একটা খারাপ কথা, ইনজুরিয়াস মানে ধ্বংসাত্মক, এটাও হতে পারে। এরপর আসো আনওর্দি, আমরা যদি এর থেকেও খারাপ ওয়ার্ড দেখি তখন সেটা আমরা নিব। এবার আসো আনওর্দি মানে অযোগ্য, এখানে তো অযোগ্যের কথা আসেই না, হবে না। এরপর আসো আনচ্যারিটেবল মানে অদানশীলতা, এটা তো হবে না এখানে। দেখো অ্যাবোমিনেবল, abominable, this word is more dangerous than this word. এটা কি ছিল, ইনজুরিয়াস মানে ধ্বংসাত্মক, আর এই যে abominable এটা মানে জঘন্যতম, কি বলো, জঘন্যতম। তাহলে এখানে খুব খারাপ কিছু বসাইতে চাচ্ছি, তাহলে abominable বসাবো, কি বসাবো, abominable মানে জঘন্য অপরাধ, ঠিক আছে, abominable crime মানে জঘন্য অপরাধ। A synonym of accentuate মানে জোর দেওয়া, কোনো কিছুতে জোর দেওয়া। দেখো অ্যাসেন্টুয়েট এটি আছে, তার মানে বলো তো এটা কি, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। অ্যাসেন্টুয়েট মানে জোর দেওয়া, তাহলে কোনটা দিয়ে জোর দেওয়া, এক্সপ্রেস মানে কোনো কিছু প্রকাশ করা, এটা তো হবে না। টেল মানে গল্প, ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, ঠিক আছে, ওকে, এটাও হবে না। এরপর আসো ইনক্লুড মানে যুক্ত করা, এটাও হবে না। তাহলে এই দেখো এমফাসাইজ মানে খুব জোর দিয়ে কিছু করা, জোর দিয়ে বলা, ঠিক আছে, এটা আমরা বলি এমফাসাইজ। এরপর আসো দ্য ফ্রেজ, দেখো পোপো মানে আসলে কি, পোপো মানে কি, দেখো পোপো মানে বা পোপো মানে হলো রিজেক্ট করা, কোনো কিছু রিজেক্ট করে দেওয়া। তাহলে পোপো আমরা কি করি, ওই যে আমরা এবার মনে রাখতে পারি যে আমরা যখন রাস্তাতে কি বাইক চালাই তখন পোপো করে না, হর্ন দেয়, কি করে, যারা আছে তাদেরকে রিমুভ করার জন্য, রিজেক্ট করার জন্য, এই সরাসরি তোমার আমার দরকার নেই, তাই না? তাহলে এই যে টু রিজেক্ট, আর বাকিগুলো হবে না। এরপর আসো দ্য ফ্রেজ,
তাহলে দেখো হোয়াট ডাজ বিসিই স্ট্যান্ড ফর? বিসিই মানে হচ্ছে বিফোর কমন এরা, বিফোর কমন এরা। এটা হচ্ছে জাস্ট ওই যে বিসি আর বিসিই দুইটা ভিন্ন জিনিস। বিসি হলো বিফোর খ্রিস্টিয়ান বা বিফোর মানে যীশু খ্রিস্টের জন্মের আগের ইয়াটাকে আমরা বিসি বলি, আর বিসিই এটা হলো বিফোর কমন এরা। এই দুইটা সাল গণনা একই সাথেই শুরু হয়েছে। যীশু খ্রিস্টের জন্মের আগে যেই সময়টা ছিল সেটার যখন সাল গণনা শুরু হয়েছে, এই যে বিফোর কমন এরা এইটারও সাল গণনা একই, মানে এই অনুযায়ী যদি এক সাল হয় 1 সাল, তাহলে এটার ক্ষেত্রেও সাল হবে 1 সাল, বুঝছি? তাহলে বিসিই আর বিসি এই দুইটা জিনিস মানে মোরাললেস কিন্তু সেম, ওকে? কিন্তু এই যে বিসিই মানে বোঝাবে হচ্ছে বিফোর কমন এরা। এরপরে আসি, দ্য ট্রেন ড্যাশ লেট 3 times দিস উইক। দেখো এত কিছু আমার কিছুই পড়ার দরকার নাই, জাস্ট আমার যেটা লাগবে সেটা হলো দিস উইক কথাটা। তাই টেন্স বা আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কিছু আমরা স্পেসিফিক কিছু ওয়ার্ড পড়তে হয় আমাদের। যেমন নর্মালি যদি থাকে কোনো সেন্টেন্সে, যদি কোনো সেন্টেন্সে জেনারেলি থাকে, যদি কোনো সেন্টেন্সে অকেশনালি থাকে, তাহলে সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক একই রকমভাবে এমন একটা ওয়ার্ড হলো দিস উইক বা দিস ইয়ার মানে কথা হচ্ছে দিস প্লাস সময়, দিস প্লাস কি বলো টাইম, দিস দিয়ে এরপরে যদি টাইম থাকে, এই জিনিসটা থাকলেই আমরা কি করব, আমরা সেখানে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট টেন্স? আমরা এখানে প্রেজেন্ট। যদি আমার এখানে একাধিক সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আগের সেন্টেন্সে যেই টেন্স আছে সেই টেন্সের পারফেক্ট হবে, মানে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে যাই হোক অত কিছু বুঝতে হবে না, দিস প্লাস টাইম যদি থাকে ওই সেন্টেন্সটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পারফেক্ট মানে হলো ভার্বের সাথে ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে বসবে হলো হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আসো দ্য ট্রেন এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ হবে। দ্য ট্রেন হ্যাজ কি হবে? দ্য ট্রেন হ্যাজ বিন। দেখো হ্যাজ কোথায় আছে? একটাতেই আছে, দেখা মাত্রই অ্যান্সার, বাকিগুলো হবে না। এরপর আসো, ইট ড্যাশ হার্ডলি অ্যান আন্ডারস্টেটমেন্ট to say that online searching dash changed dramatically with the development of the web. এত কিছু জানতে হবে না। দেখো ইট ইজ এখানে একটা জিনিস দেখো, অ্যান কি আর্টিকেল, অ্যান কি বলো আর্টিকেল। দেখো আই হ্যাভ আ বল, দেখো এটা কিন্তু আর্টিকেল, কিন্তু এটা কিন্তু মেইনলি এখানে ব্যবহার হচ্ছে একটি, মানে আমার কয়টা বল আছে? একটা বল আছে। তার মানে এই আর্টিকেলটা এটা এখানে কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করতেছে। কি হিসেবে? ডিটারমিনার, মানে পরিমাণ বোঝাচ্ছে। কিন্তু আর্টিকেলের কাজ তো এটা না। আর্টিকেলের কাজ হচ্ছে এ অ্যান্ড দা, এরা আসলে নাউন বা প্রোনাউনকে আরেকজনের সাথে যুক্ত করে, আরেকজনের সাথে কি করে? যুক্ত করে। আই হ্যাভ আ রেড পেন বা যেটাই বলি না কেন, এখানে যদি বলি দেখো অ্যান আন্ডারস্টেটমেন্ট, তাহলে এটা কিন্তু একটা আন্ডারস্টেটমেন্ট এটা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হচ্ছে অ্যান দ্বারা বোঝাচ্ছে এটা আসলে একটা জিনিসকে স্পেসিফাই করে ফেলে, একটা জিনিসকে কি করে? স্পেসিফাই। অত কিছু বুঝতে হবে না। আর্টিকেলের পরে যেটা আছে সেটা হলো নাউন। কি আছে বলো? নাউন, কেননা এটা পিএপিডি। এরপরে কতদূর দৌড়াতে এই যে আবার একটা প্রিপোজিশন পাইছি, তার মানে এখানে আমরা থেমে যাব, একটা ওয়ার্ড পাচ্ছি এর মাঝখানে, এটা হলো নাউন। তাহলে নাউনের আগে যে আর্টিকেলটা থাকবে এরকম ক্ষেত্রে আমরা সেটাকে বলবো এই আর্টিকেলটা একটা অ্যাডজেক্টিভ। ওই যে পিএপির সময় বললাম এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভ। মনে থাকবে। তাহলে আসো অ্যাডজেক্টিভ আর এটা কি বলো? সাবজেক্ট। অ্যাডজেক্টিভ আর এটা কি? সাবজেক্ট। দেখো সাবজেক্ট যেই হোক, সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট অথবা অবজেক্ট, এই দুইজন সবসময় হয় তারা নাউন অথবা তারা প্রোনাউন। নাউন মানেই প্রোনাউন, ঠিক আছে? তাহলে সাবজেক্ট আর অবজেক্টে সবসময় নাউন থাকে অথবা কি থাকে? প্রোনাউন থাকে। তাহলে এখানে যেহেতু এটা সাবজেক্ট, তার মানে এটা চোখ বন্ধ করে নাউন অথবা প্রোনাউন। ইট আমরা জানি একটা প্রোনাউন, ঠিক আছে? তাহলে এই যে প্রোনাউন বা নাউন এর সাথে অ্যাডজেক্টিভের মেলবন্ধন তৈরি করে হলো একটা ভার্ব। সেই ভার্বটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। কি বলি? লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভের মাঝে যে ভার্বটা থাকবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। ইট লিঙ্কিং ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহার হয়। কোন ভার্ব? বি ভার্ব।
কি বলেছি? বি ভার্ব কোনগুলা বলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো বি ভার্ব। এগুলাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব, মনে থাকবে। তাহলে এখানে ইট, এই যে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, এটাকে আমরা দেখবো না, এটা একটা অ্যাডভার্ব, ওটা আমার দেখার বিষয় না। আমরা দেখতে চাচ্ছি এটার সাথে মেইনলি এই জিনিসটাকে আমরা যুক্ত করতেছি। তাহলে ইট ইজ হবে, অথবা ওয়াজ বা বি ভার্ব হবে, বা লিঙ্কিং ভার্ব হবে। হ্যাজ কোনো লিঙ্কিং ভার্ব না, হ্যাজ কোনো লিঙ্কিং ভার্ব না। তাহলে ইজ হতে পারে, অথবা এই যে এটাও ইজ আছে, ইজ হতে পারে, ওয়াজও হতে পারে। তাহলে এটা অ্যান্সার হবে না, বি কাটা আমার। এরপর আসো, এখন দেখবো এর পরে একটা সেন্টেন্স দেখো, এখানে গিয়ে একটা সেন্টেন্স দেখো শেষ হয়ে এই জায়গাটাতে গিয়ে আরেকটা সেন্টেন্সের জন্য আমার কি আছে, আরেকটা সেন্টেন্স তৈরি করা আছে। কারণ এখানে একটা ভার্ব এখানে বসতেছে, এখানে আরেকটা ভার্ব, মানে দুইটা ভার্ব মানে দুইটা সেন্টেন্স, ঠিক আছে। তাহলে এই যে এখানে কি বসবে দেখো তো, ইজ যেখানে আছে সেটা দেখি, ওয়াজ কি বসবে দেখো, সার্চিং ওয়াজ চেঞ্জড ড্রামাটিক্যালি, এটা হইতে পারে। হ্যাজ চেঞ্জ, দেখো তো এই যে আমাদের পাস্ট পার্টিসিপল আছে ভার্বের সাথে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা হবে আমাদের হ্যাজ হবে। কি হবে বলো? হ্যাজ হবে। কেননা এই যে ইট ইজ হবে, এখানে কি হবে? ইট ইজ। আর এখানে হ্যাজ, এটার সাথে সার্চিং হ্যাজ চেঞ্জ ড্রামাটিক্যালি, তাহলে এটা আমাদের বেশি মিলে। আর এই ওয়াজ যদি হয় তাহলে তো সেটা আমাদের ওয়াজের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে চায় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। প্যাসিভ ভয়েস তো আমার এখানে চাইনি, কারণ এই জায়গাটা তো আমার তো অ্যাক্টিভ ভয়েস। কি বলো? অ্যাক্টিভ ভয়েস। তাহলে এগুলো আমার পুরাটাও কি থাকবে? অ্যাক্টিভ ভয়েসেই থাকবে। তাই এখানে আমার হ্যাজ হবে। কি হবে? হ্যাজ হবে। এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। এটার ক্ষেত্রে কেন হচ্ছে না? কারণ এখানে যেহেতু হ্যাজ, এটার ক্ষেত্রে আমার পাস্ট ফর্ম হতে পারবে না। আমার যদি একটা সেন্টেন্স পাস্টে হয়, পরেরটাও পাস্টে হবে। তার মানে এখানে যদি ওয়াজ হয়, ওখানে হ্যাড হতে হবে। কি হতে হবে? হ্যাড। কিন্তু আমার যেহেতু এখানে আমি প্রেজেন্ট দিছি, পরেরটাও প্রেজেন্ট হতে হবে, প্রেজেন্ট টেন্সে হতে হবে, তাই হ্যাজ হয়েছে। বুঝছো তো? বুঝছো আই গেস। না বুঝলে আরেকবার রেকর্ডটা দেখে নিবা। দেখো, হোয়াট সারপ্রাইজড মি দ্য মোস্ট ওয়াজ হাউ ড্যাশ এক্স্যাক্টলি লাইক ইউ সেড দ্য ব্যাংকার টু মি। তাহলে এই জায়গাটাতে দেখো, এখানে এত কিছু জানতে হবে না। আমি বলেছি ইংলিশ, তাহলে ফুল যেই জায়গাটাতে তোমার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, ওই জায়গায় তাকাও। ওই জায়গায় তাকাইলে তুমি এবার অপশনে তাকাবা। অপশনের ক্ষেত্রে দেখবা যে এখানে দেখো, এখানে ডিড আছে, ডাজ আছে, এখানে কুড আছে, মানে সবগুলোর ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আগে আছে। সাহায্যকারী ভার্ব আগে থাকলে সেটা প্রশ্নবোধক হতেই হবে। তাহলে এখানে দেখো তো, প্রশ্নবোধক কোনো চিহ্ন আছে এই সেন্টেন্সে? আছে? নাই। প্রশ্নবোধক যেহেতু নাই, তার মানে সাহায্যকারী ভার্ব আগে থাকতে পারবে না। তাহলে যেখানে সাহায্যকারী ভার্ব আছে সেটা আমি অ্যান্সার হবে না। তাহলে এটা অ্যান্সার হবে না, সাহায্যকারী ভার্ব আগে আছে। এটা অ্যান্সার হবে না, সাহায্যকারী ভার্ব আগে। এটা অ্যান্সার হবে না, সাহায্যকারী ভার্ব আগে। তাহলে এটা জেনে না জেনে যেভাবেই হোক আমরা সি চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে আসতে পারবো, কিছু না পড়েও। এরপর আসো, ইফ ইউ ড্যাশ দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ, তাহলে এখানে কি বলো? আমরা হচ্ছে শূন্যস্থান দেখলাম, অপশন দেখব। তাহলে ইফ ইউ কনসিডার, উইল কনসিডার, এসব আছে, ঠিক আছে। আচ্ছা, ইফযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কি বলো? প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। মনে থাকবে। তাহলে এখানে যদি আমার প্রেজেন্ট টেন্স হয়, তো প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট হইতে গেলে দেখো তো, এখানে আমি ধরলাম আমার এটা যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট ধরি, দেখো এখানে দুই ধরনের আছে, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয় আছে, আর একটা ফিউচার। তাহলে পাস্ট নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না, অপশন দেখে আমি বুঝে গেলাম কোথায় চিন্তা করতে হবে। এখন আসো, এটা যদি প্রেজেন্টে ধরি, তাহলে আমার এখানে হচ্ছে কনসিডার। কি বলো? কনসিডার। ওকে, তাহলে এটা যদি প্রেজেন্টে হয়, পরেরটাও প্রেজেন্টে হতে পারবে অথবা ফিউচারে হতে পারবে। তাহলে এটার সাথে ফিউচার আছে কোনটা? উইল আছে। উইলের সাথে দেখো, উইল বি নেগলিজেবল হবে, কেননা এই বি এর পরে যে নেগলিজেবল, এটা হলো অ্যাডজেক্টিভ। উইল যদি দেই, তারপরে ভার্ব থাকতে হয়। কি থাকতে হয়? ভার্বের বেস ফর্ম। কিন্তু এখানে কি কোনো ভার্ব আছে? নাই। তার মানে এখানে শুধু উইল দিলে হবে না, উইল বি দিতে হবে। উইল বি কি এখানে আছে? নাই। তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, আর কোথায় কনসিডার আছে? এই যে এখানে কনসিডার আছে। এরপরে এখানে যেটা আছে সেটা কি হলো? আমার বি ভার্ব কিনা? অবশ্যই। দেখো, তাহলে ডিফারেন্স, ইজ নেগলিজেবল। ইজ আমি বললাম একটা বি ভার্ব, এবং এটা একটা কি ভার্ব?
এটা একটা হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এটা দেখো তো অ্যাডজেক্টিভ কিনা, অ্যাডজেক্টিভ। তার মানে এখানে লিঙ্কিং ভার্ব বা বি ভার্ব বসতে পারবে, তাহলে কনসিডার আর ইজ হতে পারবে। কেননা আমার এখানে ইফযুক্ত সেন্টেন্সের একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অন্যটা প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, ফিউচার ইনডিফিনিটও হতে পারে, আর ইজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু এটা হবে। আর বাকিগুলো হবে না কেন? দেখো উইল কনসিডার যদি নেই এখানে, ইফ ইউ উইল কনসিডার, তাহলে পরেরটা হওয়ার কথা কি বলতো? পরেরটা না, ইফযুক্ত সেন্টেন্সটা আমার হতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। কিন্তু ইফযুক্তটাকে আমি কি করে দিছি? উইল করে দিছি। ইফযুক্তটাকে কি করে দিছি? উইল বা ফিউচার ইনডিফিনিট করে দিছি, তাহলে তো হবে না। ইফযুক্ত সেন্টেন্স শুধু প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে না, এটাও হবে না, এটা হবে আনসার। এরপরে আসো, বাংলাদেশ হ্যাজ বিন ওয়ান অফ দ্য ড্যাশ ইন ফর্মুলেটিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং আ ন্যাশনাল। অনেক বড় বড় জিনিস আসতেছে, তাই না? তাহলে আমরা এখানে জাস্ট দেখবো আমরা শূন্যস্থান, আর আমরা দেখবো হচ্ছে অপশন। তাহলে এখানে কি বাংলাদেশ হ্যাজ বিন ওয়ান অফ দ্য এরপরে সব সময় দেখো ওয়ান লিখে রাখো, ওয়ান অফ দ্য এরপরে যেই নাউনটা আসবে সেটা সব সময় প্লুরাল হবে, প্লুরাল মনে থাকবে, সবসময় কি হবে বলো? প্লুরাল হবে। এবং এরপরে যে ভার্বটা আসবে সেটা সব সময় সিঙ্গুলার হবে। এই ওয়ানটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এর ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা কি হবে মনে থাকবে? এটা কিন্তু এখানে একটা এক্সাম্পল, কিন্তু অন্যভাবে কিন্তু আসতেই পারে, বুঝছো তো? অনেকগুলো পরীক্ষা দিছো, আই গেস তোমরা এরকম পাইছো অনেক জায়গায়। আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশ হ্যাজ বিন ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স। এই যে দেখো এখানে আমাদের প্লুরাল আছে, সবগুলাই প্লুরাল আছে, তাহলে যে কোনোটাই হইতে পারে। দেখো কলোনিস্ট হবে না, কলোনিস্ট মানে কোনো একটা অঞ্চল বোঝায়, বাংলাদেশ কলোনিস্ট হিসেবে কখনো পরিচিত না। এরপর আসো পাইওনিয়ার কিসের ক্ষেত্রে? দেখো ফর্মুলেটিং, এই যে দেখো ন্যাশনাল ড্রাগ পলিসি, এটা কিন্তু বাংলাদেশেই প্রথম ন্যাশনাল ড্রাগ। তোমরা অনেকেই জানবা বাংলাদেশ কিন্তু ওষুধের দিক থেকে, ওষুধ রপ্তানির দিক থেকে কিন্তু অনেকাংশে শীর্ষে আছে, বুঝছো? ওষুধ কিন্তু বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে নেওয়া হয়, বা বাংলাদেশ ওষুধের জন্য যেসব হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্টস দরকার, সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে অনেক দেশে কিন্তু রপ্তানি করা হয়, বুঝছো তো? তো এই যে ন্যাশনাল ড্রাগ পলিসি, এটা কিন্তু বাংলাদেশে প্রথম হয়েছে, তাই এটা কি আমরা কি বলবো? পাইওনিয়ার বলবো। তাহলে একটা জেনারেল নলেজও কিন্তু আমার এখানে দরকার এই অ্যান্সার করার জন্য। তাহলে পাইওনিয়ার যেখানে আছে সেটা হবে অ্যান্সার। আরেকটা কোথাও হয়তো বা শূন্যস্থান ছিল, সেটা আমরা মিস করে ফেলছি, যাই হোক একটা দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, দেখো সাকসিডিং ইন কলেজ অফেন ইজ আ চ্যালেঞ্জ ফর স্টুডেন্টস। কলেজে ভালো রেজাল্ট করা, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক চ্যালেঞ্জ, তাই না? চ্যালেঞ্জিং। তাহলে মোস্ট কলেজেস প্রোভাইড সার্ভিস ডিজাইন টু হেল্প। এই যে এটা যে কলেজে যে ভালো রেজাল্ট করাটা একটা চ্যালেঞ্জিং জিনিস, এই জন্য অনেক কলেজে কি করে বলো? এক্সট্রা কেয়ার নেয়। তাহলে এজন্য এখানে আমাদের ক্লজ মার্কার, বা এখানে আমাদের কনজাংশন, বা এখানে আমাদের হচ্ছে ক্লজ মার্কারই বলতে পারি, সেটা আমাদের এখানে কোন জিনিসটা বসবে, কোনটা আমার এখানে ওই হিসেবে কাজ করবে বলো তো? মোর ওভার মানে হচ্ছে অধিকন্তু, এছাড়াও। মোর ওভার মানে এছাড়াও, তাহলে এছাড়াও কি আমি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছি এজন্য, তাহলে তাই বোঝাতে চাচ্ছি। ইন অ্যাডিশন মানে কি? ইন অ্যাডিশন মানেও এছাড়াও। এরপরে আসো দেয়ারফর মানে কি? দেয়ারফর মানে তাই। দেয়ারফর মানে কি? তাই। আর অ্যাজ এ রেজাল্ট, এ কারণে। অ্যাজ এ রেজাল্ট মানে এ কারণে। দেয়ারফর মানে তাই, তাহলে দেয়ারফর বসবে এখানে, এটা হলো অ্যাকিউরেট, বেশি অ্যাকিউরেট, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট কিন্তু কোনো কিছু হয়ে যাওয়ার পরে অ্যাজ এ রেজাল্ট, এই জন্য এটা করা হয়েছে, এরকম যদি বোঝায়, একটা কিছু করছি তার রেজাল্ট হিসেবে এটা করতেছি, তখন আমি অ্যাজ এ রেজাল্ট বসাবো। কিন্তু দেয়ারফর হলো একটা জিনিস হলো, এই জন্য আরেকটা হবে, এই জন্য এটা করা হয়েছে, তাই এই ক্ষেত্রে আমরা দেয়ারফর ইউজ করব। এরপর আসো, দ্য উইমেন সিজ দ্য ক্যাট আউট ইন দ্য রেইন। ঠিক আছে, একটা মহিলা কি করলো? একটা বিড়ালকে দেখলো যে বাইরে, ঘর থেকে সে দাঁড়ায় দেখতেছে বাইরে একটা বিড়াল ভিজতেছে রেইনের মধ্যে। দ্য ক্যাট ইজ গন বাই দ্য টাইম উইমেন গোজ আউটসাইড। কিন্তু আবার যখন সে রুম থেকে বের হচ্ছে, তখনও দেখতেছে বিড়ালটা তার সাথেই বের হলো। একটা বিড়ালকে দেখতেছে যে সে হচ্ছে কোথায় ভিজতেছে? বাইরে ভিজতেছে। ওই বিড়ালটা আবার, ওই মহিলা যখন ওই রুম থেকে বের হচ্ছে, তখন দেখে বিড়ালটাও তার সাথে বের হচ্ছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে?
তাহলে এই জায়গাটাতে আমরা কোন কনজাংশনটা ব্যবহার করতে পারি বা অ্যাডিশনাল ওয়ার্ড ব্যবহার করতে পারি? হাউ এভার, মানে যাই হোক, তবুও, তবুও কি, যাই হোক, তবুও, ঠিক আছে, এই ধরনের কথা আমি এখানে কিন্তু ব্যবহার করতে হবে। কেননা আমি দেখলাম যে ওই বিড়ালটা ওখানে ভিজতেছে, আবার তবুও আমার সাথেও গেল, আমার সাথেও বের হয়ে গেল। তাহলে এই যে এ ধরনের এক্সপ্রেশন আসতেছে কিন্তু হাউএভার থেকে, অ্যান্ড থেকে আসতেছে না, ইভেন ইফ মানে যদিও, ইভেন ইফ মানে কি যদিও, এটাও আসতেছে না, এটাও আসতেছে না, আফটার অলও আসতেছে না। তাহলে এগুলো কিন্তু আসলে অনেকটাই অনেক ক্ষেত্রে বুঝে বুঝে ক্যান্সার করার জিনিস। দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ড্যাশ টাইম। দেখো, টাইমের আগে কোনো কিছু একটা নির্দিষ্ট টাইমে শেষ করলে তখন সেই টাইমের আগে অন বসে। বলো তো কি বসে? অন বসে। তাহলে অন কোথায় আছে? একটা অপশনেই আছে। আসো, বাজেট, কোনো কিছু একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে শেষ করলে, একটা জিনিসের শুরু হয়ে আরেকটা জিনিসের মধ্যবর্তীর মধ্যেই শেষ করতে পারলে সেটাকে আমরা বলি উইদিন। কি বলি? উইদিন। তাহলে এখানে হবে অন টাইম, কারণ কোনো একটা জিনিস শেষ হয়েছে অন টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে, অ্যান্ড উইদিন বাজেট, উইদিন বাজেট মানে আমাদের যে বাজেটটা ছিল তার মধ্যেই। তাহলে অন অ্যান্ড উইদিন। এরপরে দেখো, দ্য ট্রুপ মানে সেনাবাহিনীর যেই সৈন্যরা থাকে তাদেরকে বোঝায়। মাস্টার্ড মানে একত্রিত হওয়া বোঝায়। ইন ফ্রন্ট অফ কি দেওয়া আছে? গ্যারিজন। গ্যারিজন মানে হচ্ছে যে সৈন্যরা যেখানে গিয়ে তার তাঁবুতে বা সৈন্যদের যেখানে গিয়ে দাঁড়াইতে হয় সেই গ্যারিজন, ওটাকে বলে গ্যারিজন। গ্যারিজনের সামনে দাঁড়াইছে সবাই গিয়ে। তাহলে একত্রিত হওয়া, মাস্টার্ড মানে হচ্ছে একত্রিত হওয়া। তাহলে কি হবে? টু গ্যাদার, টু গ্যাদার, গ্যাদার। ওকে, এরপরে আসো, দ্য চাইল্ড স্যাট মিউট ইন দ্য কর্নার অফ দ্য পার্ক। দেখো, এখানে দেওয়া আছে এই মিউট কথাটা কি হবে? তাহলে এটা কোন পার্সিফিসে সেটা বের করতে হবে। দেখছো? তাহলে এখানে তোমার পজিশন জানতে হবে। কি জানতে হবে? পজিশন জানতে হবে। দেখো তো, তুমি এখানে কোনো পিএপিডি পাচ্ছ, পিএপিডি এখানে, পিএপিডি এর পরের ওয়ার্ড তুমি বের করতে পারবে পজিশন, কিন্তু এটা তো পিএপিডির আগের জিনিস। তাহলে তুমি এক্ষেত্রে কি করবা? পিএপিডির আগের জিনিস, তাহলে এটা তো প্রিপজিশনও না, কারণ পি তো ওর মধ্যেই চলে গেছে। তাহলে এটা অন্য কিছু, অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না, বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে, কিন্তু আমার এটা হচ্ছে এই নিয়মের মধ্যে পড়বে না, হাসিনা রুলের মধ্যে পড়বে না। তাহলে কিভাবে পড়বে? এটা হলো মেইনলি পড়বে হলো, দেখো এটা কি, দেখো তো, এটা একটা সাবজেক্ট। কি বলো? এটা সাবজেক্ট। এই যে সাবজেক্টকে মডিফাই করে। সাবজেক্ট মানে নাউন, সাবজেক্ট মানে নাউন, নাউন মানে প্রোনাউন, নাউন মানে কি? প্রোনাউন, একই রকম। তাহলে সাবজেক্ট মানে নাউন, নাউন মানে প্রোনাউন। নাউন প্রোনাউনের বিষয়ে যদি কেউ কিছু বলে তখন ওকে আমরা বলি একটা মডিফায়ার। সেই মডিফায়ারকে আমরা বলি অ্যাডজেক্টিভ। কি বলি? অ্যাডজেক্টিভ। মনে থাকবে? আচ্ছা, আর যদি ভার্বের বিষয়ে কেউ বলে, ভার্বের বিষয়ে কেউ বলে অথবা অ্যাডজেক্টিভের বিষয়ে যদি কেউ বলে, অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিষয়ে যদি কেউ বলে, তখন ওই মডিফায়ারটাকে বলবো আমরা অ্যাডভার্ব। ওকে, তাহলে এখন এই যে ওয়ার্ডটা মিউট, দ্য চাইল্ড স্যাট মিউট মানে একটা বাচ্চা বা শিশু চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। তাহলে এরপরের জিনিস আমার আর পড়তে হবে না, চুপচাপ বসে আছে। তাহলে এই মিউট কথাটা দ্বারা বোঝাচ্ছে বসে থাকা, চুপচাপ, চুপচাপ বোঝাচ্ছে। তাহলে এই চুপচাপ কথাটা কি তার ভার্বের বিষয়ে বলতেছে? সে তার ভার্ব যে বসে আছে সেই বসে থাকাটাকে কি চুপচাপ বলতেছে, নাকি এই মেয়েটার কথা বলতেছে, এই বাচ্চাটার কথা বলতেছে? দেখো তো, ওই বাচ্চাটা আছে চুপচাপ, তাহলে চুপচাপ কথাটা আসলে ওই বাচ্চাটার বিষয়ে বোঝাচ্ছে, ওই বসে থাকার বিষয়ে বোঝাচ্ছে না। চুপচাপ কে আছে? চুপচাপ আছে ওই বাচ্চাটা। তার মানে এই যে মিউট কথাটা, এটা হলো একটা সাবজেক্টের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে বা সাবজেক্টকে মডিফাই করতেছে। সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে মডিফাই যে করে সে হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই মিউট কথাটা একটা অ্যাডজেক্টিভ। কি হবে বলো এখানে? এই ক্ষেত্রে এটা একটা অ্যাডজেক্টিভ। মনে থাকবে? হোয়ার ড্যাশ হোয়েন ইউ মেট হিম। দেখো, হোয়ার এখানে কি আছে? প্রশ্নবোধক চিহ্ন। তার মানে প্রশ্নবোধক চিহ্ন থাকলে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব থাকতে হবে। এখানে কি থাকতে হবে? অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে। দেখো তো, ডাস, এখানে সব ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব আগে আছে, তাহলে আমার যে কোনোটা অ্যান্সার হইতে পারে। ওকে, হোয়ার ড্যাশ হোয়েন ইউ মেট হিম। এই যে দেখো মেট হিম, এটা কি বলতো? এটা হলো পাস্ট ফর্ম। আমি বলেছি একটা সেন্টেন্সে একাধিক টেন্স যদি থাকে সেক্ষেত্রে যেই একটা টেন্স যেই টেন্সে থাকবে, পাস্টে বা প্রেজেন্টে বা ফিউচারে, অন্য সেন্টেন্সটাও একই বা অন্য টেন্সটাও একই টেন্সে হয়। মানে এটা যদি পাস্টে হয় এটাও পাস্টে হবে, এটা যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে এটা পাস্ট ইনডিফিনিট না হয়ে পাস্ট পারফেক্ট হতে পারে। মানে এই জায়গায় চেঞ্জ হতে পারে, ছোটো ভাগটাতে চেঞ্জ হতে পারে, মানে ইনডিফিনিট থাকলে পারফেক্ট এরকম হতে পারে, কিন্তু বড় ভাগটা একই থাকবে, মানে পাস্ট থাকলে পাস্টই থাকবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট থাকবে, এরকম।
বুঝছো? তাহলে ওয়ার ড্যাশ, এটা যেহেতু পাস্টে আছে তাহলে এখানেও কিসে হবে, পাস্টে হবে। তাহলে এটা কি পাস্টে? না, এটা কাটা। এটা কি পাস্টে? হ্যাঁ, এটা তাহলে কাটা হবে না। এটা কি পাস্টে? হ্যাঁ, এটা পাস্টে না, তাহলে কাটা। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে? ওয়াজ হি লিভিং। দেখো ওয়াজ এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, যেটার পরে কিনা বি ভার্ব, যেটার পরে কি হয় ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি আছে নাই, এখানে কি আছে কিনা? আছে। তাহলে এই একটা জায়গা দেখে এবং অপশনগুলো চেক আউট করার মাধ্যমে অ্যান্সার হয়ে গেল, কোনো কিছু না দেখেই, কোনো কিছু না দেখেই। এবার হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কোনটা কারেক্ট স্পেলিং? দেখো সোফিয়া, দেখো এই যে এটা হলো সোফার বা সোফিয়ার, যেটা বল এটা, এই সোফিয়া, এটার হচ্ছে কি বলতো, এটার স্পেলিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তোমরা স্পেলিং এর কয়েকটা যদি দেখো তখন এই জিনিসটা পাবা। দেখো এটা বানানটা হলো CHAUFEUR, সোফিয়া। এটা কোথায় আছে? ডাবল এফ, এই যে এখানে আছে, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যান্সার। এরপর আসো, দ্য world has seen many diasporas but scholars have been studying the phenomenon. দেখো ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার, কি বলো? সিঙ্গুলার। আর ফেনোমেনা এটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু কি বলো? প্লুরাল। মিডিয়াম এটা হলো আম, ঠিক আছে? মিডিয়াম এটা কিন্তু সিঙ্গুলার, আর মিডিয়া শেষে তাহলে এ থাকলে প্লুরাল হয়, কি হয়? প্লুরাল। তাহলে ফেনোমেনা এ থাকলো, তাই এটা প্লুরাল। আর এখানে দেখো ফেনোমেনন, আর এখানে দেখো মিডিয়াম, এটা কিন্তু সিঙ্গুলার, ফেনোমেননও সিঙ্গুলার। আচ্ছা যাই হোক, দ্য ফেনোমেনন এখানে কি হবে? ড্যাশ গ্রেট ইন্টারেস্ট, ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট। আমরা গ্রেট ইন্টারেস্টের আগে উইথ দেখি, কি দেখি সবসময়? উইথ দেখবো। তাহলে উইথ গ্রেট ইন্টারেস্ট এগুলো হবে না। তাহলে এই দুটার মধ্যে কোনটা হবে? এখন আসো, এখানে আসো, দেখো রিসেন্ট ডিকেটস, টাইমের আগে অ্যাট বা ইন বসে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাট বা ইন। সময়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় বোঝালে তখন বসে অন, নির্দিষ্ট যে একটা নির্দিষ্ট সময় পিরিয়ডের মধ্যে শেষ করতে হবে এরকম বোঝালে অন বসে। কিন্তু যখন আমরা কোনো একটা টাইম বোঝাচ্ছি তখন আমরা অ্যাট অথবা ইন বসাবো। যদি অনির্দিষ্টভাবে কোনো সময়, এই যে রিসেন্ট ডিকেটস, তখন আমরা কি বসাবো? অ্যাট বসাবো। কিন্তু যদি বলে 1990, ইন হবে তখন, কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে। আর অন মানে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া, তখন আমরা অন দিব, ঠিক আছে? নির্দিষ্ট সময়ের মধ্যে তখন আমরা অন দিব। আর ইন কখন দেবো? যখন নির্দিষ্ট সময়, ঠিক আছে? আর অনির্দিষ্ট সময় হলে তখন আমরা অ্যাড ব্যবহার করবো। তাহলে রিসেন্ট ডিকেটস, অ্যাড কোথায় আছে? অ্যাড এখানে নাই, অ্যান্সার হবে না। ধরো তুমি এটা পারোনি, এখানে আসো, তুমি কোথায়? দেখো অনলি ইন হবে, এখানে আমি উল্টাটা বলছি আর কি। এখানে তো তোমার হচ্ছে এই যে 1990 এটা হলো ইন, তাই না? এই যে রিসেন্ট যে ডিকেটস, এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, যে এই ধরো রিসেন্ট বলতে 10, 15, 20 বছর বা 30, 40, 50 বছর, এটা কিন্তু একটা নির্দিষ্টতাই বোঝাচ্ছে। সেক্ষেত্রে এখানে ইন, তাহলে তুমি সেটাও যদি না জানো তাহলে ইন আর অ্যাট সময়ের পূর্বে বসে। তাহলে ইন অ্যাট কোথায় আছে? এখানে ইন আছে আর এখানে ইন আছে, তাহলে বাকিগুলোতে এমনিতে অ্যান্সার হবে না। এবার তুমি প্রথমটা যদি জানো যে উইথ হয়, তাহলে উইথের সাথে ইন যেটা আছে সহজেই কিন্তু বের করে ফেলতে পারবা। এখানে একটু ভেজাল হইলো, যাই হোক, এটা একটু দেখে নিতে পারবা। আর তুমি যদি এটা নাও দেখো, তুমি ইন আর অ্যাট সময়ের আগে বসে এটা জানলেই হয়, এই এতটুকুর জন্য, এই অ্যান্সারের জন্য এটা যথেষ্ট। এবার আসো স্নরকেলিং ইজ ওয়ান কাইন্ড অফ ড্যাশ, দেখো স্নরকেলিং এগুলো আসলে না জানা থাকলে পারা কঠিন। এটা হলো তোমার ডাইভিং বোঝায়, মানে ডুবুরি, যে সাঁতার কাটা, এক ধরনের সাঁতার বোঝায়, সাঁতার কাটা। এই যে ডাইভিং, দেখো বানানটা কিন্তু ডাইভিং, DIVING, ডাইভিং, এটা কিন্তু ড্রাইভিং না। ডাইভিং মানে ডুব দেওয়া, ঠিক আছে? এরপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রভাব দ্য পট কলিং দ্য ক্যাটল ব্যাক? দ্য পট কলিং দ্য ক্যাটল ব্যাক, এটার মানে হচ্ছে ওই যে অনেকে থাকে না, নিজের দোষ অনেক, কিন্তু সেটা না দেখে অন্যের দোষ খুঁজে বেড়ায়। তাহলে এই যে এটার মানে হলো যে একটা চালুনি বলতেছে যে সূচের কেন জানি, সূচের মধ্যে ফুটা কেন, যে চালুনি, সেই চালুনিতে তো অনেক ফুটো, সে নিজেরটা না দেখে সে বলতেছে সূচের মধ্যে ফুটা কেন। তাহলে এটার অর্থ, এই প্রভাবের অর্থ হলো, এই যে দেখো, do not criticize somebody for a fault that you possess yourself. কারো ফল্ট সম্বন্ধে কখনো ক্রিটিসাইজ করা ঠিক না, যেই ফল্টটা তোমার নিজেরই আছে, এটা হবে অ্যান্সার। এরপরে আসো, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, দেখো এটা একটু ভালো করে দেখো, সেটা হলো ইউজ টু,
ইউজ টু এটার মানে অভ্যস্ত, কোনো জায়গায় আগে থাকতো, অভ্যাসগতভাবে প্রতিদিন থাকতো, এরকম জিনিস বোঝাইতে আমরা ইউজ টু ব্যবহার করি। আর আমরা যদি বি ইউজ টু, বি মানে কি অ্যামেজার ওয়াজ আর এগুলো যে কোনো কিছু থাকতে পারে, বি ইউজ টু যদি হয়, বি ইউজ টু অথবা গেট ইউজ টু, কি বলো গেট ইউজ টু বা বি ইউজ টু, এদের পরে মনে রাখতে হবে গেট ইউজ টুর পরে কি হয় বলো, অনেকে পড়ছো, সেটা হলো ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে বসবে কি বলো, এখানে বসবে হলো ইউজ টু অথবা বি ইউজ টু যদি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি। দেখো তো ভার্বের সাথে আইএনজি আছে নাই, কারণ এই যে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে লিভ হলো ভার্বের বেস ফর্ম। তাহলে ইউজ টু হবে নাকি বি ইউজ টু বা গেট ইউজ টু হবে বলো, তাহলে ইউজ টু হবে, তাহলে ইউজ টু হবে, আর বি ইউজ টু এগুলো হবে না, আর ইউজ টু হয় না, ইউজ টু হয় না, ঠিক আছে, ভার্বের ক্ষেত্রে ইউজ টু হয় না, তাহলে আমাদের ইউজ টু হবে, ইউজ টু হবে। এরপরে আসো, অনেকগুলা দেখে ফেলেছি আমরা, আমরা আর বেশি আগাবো না বা দেখবো না বেশি। দেখো এখানে কি আছে, ইনক্রিজিং দ্য সুনামি হ্যাজার্ড। দেখো এই যে কোনো একটা জিনিসের পরে যখন আমাদের একটা প্রোনাউন, এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাহলে না সরি রিফ্লেক্সিভ প্রোনাউন না, ধরো এটাকে কি বলে, কি প্রোনাউন বলে আমি ভুলে গেলাম। তো দেখো এই যে আচ্ছা যাই হোক, এটা একটা প্রোনাউন, যেই প্রোনাউনটা অন্য একটা নাউনের, অন্য একটা নাউন বা সাবজেক্ট, নাউন বা সাবজেক্ট সেই নাউন বা সাবজেক্টকে রিফ্লেক্ট করে, সাবজেক্টকে কি বলে, কি করে রিফ্লেক্ট করে বা সাবজেক্টের বিষয়ে নিজে থেকে বলে, সেটাকে আমরা বলবো কি, সেটাকে বলি হলো কি প্রোনাউন ভুলে গেলাম। যাই হোক, দেখো এই যে সুনামি হ্যাজার্ড, অনেক সময় খুব সহজ সহজ জিনিসও মাথায় আসে না, তাই না বলো। তাহলে এই যে হুজ হোম, মানে এই যে হ্যাজার্ডটার বিষয়ে বলতেছে, তাহলে হ্যাজার্ড একটা কি বিষয়, কি জিনিস, এটা একটা বস্তুগত জিনিস, এটা কি প্রাণ আছে নাই, তাহলে হোম মানে ব্যক্তিগত, ব্যক্তিবাচক, হুজ মানেও ব্যক্তিবাচক, মানে কার, হোম মানেও কার, হুজ মানেও কার, হুজ এটার মানেও ব্যক্তিবাচক, কিন্তু হুইচ হচ্ছে বস্তুবাচক, আর হ্যাজার্ড হলো বস্তুবাচক, তাহলে হ্যাজার্ডের পরে হুইচ হবে, কি হবে, হুইচ হবে। তোমরা তো লাইভ ক্লাসও করতেছো না যে তোমাদের এক দুইজনকে বলতাম যে বলো তো এটা কি প্রোনাউন হবে, তোমরা তো ইজিলি বলে ফেলতে পারতো। তাহলে দেখো দ্য কারেক্ট ট্রান্সলেশন, এই যে ট্রান্সলেশন একটা দুইটা আসতে পারে না আসতে পারে, তাহলে সমাজ বিরোধীরা এখন ছোঁয়ার বাহিরে, তাহলে সমাজ বিরোধী, দেখো এই যে বড় বড় ওয়ার্ড, বড় বড় সেন্টেন্স, এদের ক্ষেত্রে আমরা দেখবো কতটুকু কমন অংশ, দ্য অ্যান্টি সোশ্যালস, তাহলে বারবার পড়ার দরকার আছে নাই, তাহলে একটা অংশ আমার আনকমন, কমন, সেই কমন অংশগুলো আমি দেখবো না, শুধু আনকমন অংশটা বের করব। দেখো আর আছে, তাহলে এতটুকু আমার দেখার দরকার নাই, এখানে আমার অমিলের জন্য অ্যান্সার হবে। তাহলে এখনো মানে স্টিল থাকতে হবে, তাহলে স্টিল কোথায় আছে, এখানে আছে, তাহলে এগুলো হবে না, শেষ। এই দুইটার মধ্যে কোনটা হবে, স্টিল যে কথা, স্টিল মানে এখনো, স্টিল নাও দেওয়ার প্রয়োজন নাই, এটাকে বলে দ্বিত্বতা, এটাও একটা ভুল, ঠিক আছে, ইংলিশে একটা এরকম রুল আছে, বাংলায়ও দেখেছো অনেক সময় দ্বিত্বতা। তাহলে এই যে স্টিল নাও কখনো হয় না, স্টিল মানে যে কথা, নাও মানে একই কথা, দুইবার বলার কিছু নাই, তাহলে এখানে আমার স্টিল যেখানে আছে শুধু সেটা হবে, তাহলে দ্য অ্যান্টি সোশ্যালস আর স্টিল অ্যাট লার্জ। এরপরে হুইচ উড ইউ ড্যাশ হ্যাভ আইস অর কফি, এটাকে দেখো উড রাদার, সবসময় মনে রাখবো কি উড রাদার হয়, উড রাদার অর হ্যাড বেটার হয়, কি হয়, হ্যাড বেটার, উড রাদার অথবা হ্যাড বেটার হয়। আর যদি প্রেফার থাকে কি হয়, প্রেফারের পরে টু হয়, কি হয়, প্রেফার এর পরে সবসময় টু হয়। আর উড বেটার কি বলে, হ্যাড বেটার, উড রাদার এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম। দেখো হুইচ উড ইউ, এখানে দেখো তো ভার্বের কি আছে, ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে অবশ্যই উড রাদার হবে, উড যেহেতু আছে তাহলে এরপরে রাদার হবে, এখানে প্রেফারও হবে না কারণ এরপরে টু নাই, এখানে প্রেফার হবে না, এখানে কুড হবে না কারণ উডের পরে তো আবার কুড হয় না, কুড হবে না, তাহলে কুড হবে না, বেটারও হবে না কারণ বেটার হতে হলে হ্যাড থাকতে হতো, এখানে তো হ্যাড নাই, উড হয়, তাহলে উডের পরে রাদার হয়, উড রাদার, মানে উড রাদার হ্যাড বেটার মানে বোঝায় বরং ভালো, এটার থেকে বরং এটাই ভালো, এরকম কিছু। তাহলে মাই মাদার হ্যাজ বিন ইন হসপিটাল, আই ওয়ান্ডার ইফ শি, দেখো হ্যাজ বিন ইন হসপিটাল মানে হচ্ছে আমার মা হাসপাতালে ভর্তি আছে, আই ওয়ান্ডার ইফ শি, আই ওয়ান্ডার মানে আমি দেখছি, আমি অবলোকন করছি, অবজার্ভ করছি, এই যে আমি কি, দেখো তো আমার মা হাসপাতালে ভর্তি আছে, আমি অবলোকন করছি, এই কথাটা আমরা বাংলায় বললে কি বলতাম,
আমার মা হাসপাতালে ভর্তি আছে, আমি অবলোকন করছি, অবজার্ভ করছি, কি বলতো আমার মা ভালো হচ্ছে কিনা, এই কথাটা এইভাবে বলতাম না আমরা, নাকি বলবো আমার মা ভালো হয় কিনা, ভালো হয় কিনা এটা বলি, নাকি আমার মা ভালো হচ্ছে কিনা এটা অবজার্ভ করি। কন্টিনিউয়াস কোনো জিনিসকে আমরা অবজার্ভ করি, তাই না বলো? তাহলে এখানে কন্টিনিউয়াস হবে। তাহলে ওন্ডার ইফ শি ইজ গেটিং অ্যাওয়ে, ইফ শি সরি গেটিং অ্যাওয়ে না, গেটিং অন, গেট অন, গেট অন, গেট অন মানে সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা, অ্যাওয়ে হবে না কিন্তু। তাহলে ইজ গেটিং, দেখো এখানেও কিন্তু আমার কন্টিনিউয়াস আছে, এখানেও কন্টিনিউয়াস, তাহলে এই এগুলাতে অ্যান্সার হবেই না। এই দুইটার মধ্যে কোনটা হবে? গেট অন হবে, কারণ আরোগ্য লাভ করা, সেটা অর্থের উপর ভিত্তি করে আমার অ্যান্সার হবে এ। আর কিছু আছে আমাদের? আছে, দেখো হি অ্যাডভাইসড মি, অ্যাডভাইসের পরে টু হয়। কিছু কিছু ভার্ব আছে যাদের পরে, দেখো কিছু কিছু ভার্ব আছে যাদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আবার কিছু ফাইনাইট ভার্ব আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এইগুলা তোমাকে একটু এই দুইটা জিনিস, অবশ্যই এই দুইটা জিনিস তুমি একটু বই খুলে যাবা ভার্ব নামক যে পোর্শনটা, সেখানে যাবা গ্রামার বই, সেখানে গিয়ে দেখবা কিছু কিছু ভার্বের সাথে ভার্বের পরে টু প্লাস ভার্ব হয়, আর কিছু কিছু ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেগুলো একটু দেখে নিবা। তার মধ্যে একটা ভার্ব ছিল অ্যাডভাইস, অ্যাডভাইসের পরে ভার্বের পরে ইনফিনিটিভ, এই টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলি আমরা ইনফিনিটিভ, তাহলে এখানে হবে ইনফিনিটিভ, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে টু সি, অ্যান্সার হবে টু সি। বাই দিস টাইম, ওই যে প্রথমে পড়াইছিলাম, বাই দিস টাইম থাকলে কি হয়? বাই দিস টাইম থাকলে কি হয়? ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে ফিউচার পারফেক্ট কোথায় আছে? এই দেখো, হি উইল হ্যাভ লেফট, হি উইল হ্যাভ লেফট, হি উইল লিভ, এটা তো হয় না, ফিউচার পারফেক্ট বলছি, তাহলে পাস্ট পার্টিসিপল কোথায় আছে? লেফট, তাহলে হি উইল হ্যাভ লেফট হবে। এই তো এতটুকুই ছিল আমাদের কোশ্চেন। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করার চেষ্টা করেছি, এর মাঝখানে বেশ কিছু জিনিস এক্সট্রা বলারও চেষ্টা করেছি। আই গেস তোমাদের এই জিনিসগুলো হেল্প করবে পরীক্ষা হলে, আশা করতেছি তাই। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে। এতটুকুই আজকে ক্লাস, ধন্যবাদ।